গা শিউরে ওঠার মতো করে হেসে উঠল লোকটা। তার মুখে গম্ভীর্য, ক্রোধে ফেটে পড়লো, তাতে দাঁত চেপে বলল, কোনো জানোয়ারের বাচ্চাকে আমি ছাড়বো না, যার জন্য আমি তোমাকে হারিয়েছি, যাদের জন্য তোমাকে জয় করার আগেই রাজ নিয়ে গেল। তারপর গলার স্বর অদ্ভুত কোমল হয়ে উঠল, মেহু, তুমি কি জানো তুমি আমার জীবনে পদার্পণ করার বয়সে প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা। লোকটা নিজের চোখ দুটো বন্ধ করে স্মৃতির গভীর হারালো। মনে আছে একদিন রাস্তা ধরে একটা ছেলে উল্টে ফেলে কি মারনা এটা মারলো দুই বান্ধবী, কিংবা ওই যে একবার তুমি আর চুমকি মিলে খায়রুল নামের এক লোকের গাছের থেকে কাঠগোলাপ চুরি করতে গিয়ে ধরা পড়ে দৌড়ে পালানো। তখন তোমার সেই নীল জুতাগুলো হারিয়ে গেল, কিন্তু আসলে তোমার জুতাগুলো হারায়নি, তুমি দৌড়ের মাঝে ফেলে দিয়েছিলে যাতে দ্রুত পালাতে পারো, আর আমি সেই জুতাগুলো প্রিয় হওয়ায় আমার কাছেই রেখে দিয়েছিলাম। তুমি তোমার পার্সোনাল বডিগার্ডের মতোই সবসময় তোমার পিছু নিতাম, জানো ভালো লাগতো তোমার সবকিছু সাক্ষী পেতে। ইস কতই না দুষ্টু ছিল তুমি। কথাগুলো শেষ করতে আবারও হেসে উঠল লোকটা। মজার ব্যাপার এই, যখন হাসে তার চোখ দুটো ছোট ছোট হয়ে যায়। একবার সে বিশাল এক আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। পরনে সাদা রঙের পাঞ্জাবি, কালো প্যান্ট, সাথে গায়ে ঝরানো একটা কালো শাল। দেখেই যেন 90 দশকের কোনো জমিদার লাগছে। গায়ে অতিরিক্ত ফর্সা রঙে তাকে রাশিয়ানদের মতো লাগছে বলা চলে। চুলগুলো হাতের সাহায্যে পেছনের দিকে ঠেলে আয়নার দিকে তাকিয়ে হেসে বলে উঠল, দেখো মেহু, কত রূপে সাজাইছি নিজেকে নতুন করে তোমার জন্য, কারণ তুমি তো ভালোবাসার কল্পনার জগৎকে। তাই আমি চেষ্টা করি তোমার স্বপ্নের রাজকুমার হতে, কখনো 90 দশকের জমিদার, কখনো রাজকুমার, কখনো আধুনিক ডিজাইনে সাজাই নিজেকে। তার চোখে এক উন্মাদনা ভালোবাসার ঝলক। হঠাৎ করে লোকটা বুকের বাঁ পাশে হাত রাখলো, ভাঙা গলা স্বরে আওড়ালো, এই জায়গাটা যখন শুধু তোমার স্থান। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো মেহু, আজ তুমি অন্য কারো স্ত্রী, অন্য কারো সন্তানের মা। ভালোবাসি আমি তোমাকে, অথচ তুমি অন্য কারো। কি ভালোবাসছো এসব দেখি কি আমি তোমাকে ভালোবাসা ছেড়ে দিব? না, কখনোই না, এটা সম্ভবই না। লোকটা সেই সেলাইয়ের ওপর হাত বুলিয়ে নরম গায়ে বলল, হায় আমার ভাগ্য, সবকিছু থেকেও যেন কিছু নেই আমার। চারপাশে সবকিছু যেন শূন্য শূন্য লাগে। তার শূন্যতার কারণ খুঁজতে গিয়ে বুঝলেন আমার জীবনে তুমি নেই। তখনই বুঝলাম আমি আসলে শূন্য নই, আমি নিঃস্ব, তুমি বিনা। তারপর আবার হাত বুলিয়ে দিল সেই সেলাইয়ের জায়গায়। চোখ দুটো চিকচিক করছে। আচ্ছা, লোকটা কি কাঁদছে? কে জানে, হয়তো কাঁদছে। ঠিক সেই মুহূর্তেই চোখের বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা হৃদয় ভাঙা অশ্রু, কিন্তু পরক্ষণে ঠোঁটে টেনে আনলো তাচ্ছিলের হাসি। ভাবতে পারছো মেহু, তোমার বিরহে আমি প্রেম দেওয়ানা। 31 বছরের এক পুরুষ, যার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা সবই আছে, কিন্তু যৌবন বয়সে কোনো নারী ছিল না। কারো দিকে সে তাকায়ওনি, শুধু তুমি তাকে একটু ভালোবাসবে বলে। তুমি আমার জীবনে আসার পর থেকে কোনো নারীর সম্পর্কে যাওয়া তো দূরের কথা, তুমি ব্যতীত কারো কথা আমার মাথায় আসেনি। মৃদু হেসে প্রেম বলে ক্লাস 7-এ পড়া এক পিচ্চি মেয়ের জন্য 11 বছর আগে আমার উত্তাল প্রেমের সাগরে ঝাঁপ দিয়েছিলাম। আজ 11 বছর পরেও সেই ঝড় ঠিক একই রকম চলছে। এক ঝড় থামবে কেবল আমার মৃত্যুর সাথে। প্রেম একটা সিগারেট ধরালো, সিগারেট জ্বলতে থাকা আগুনের দিকে তাকাতে হাসলো। তুমি বিহীন আমার জীবন এই সিগারেটের আগুনের মতোই জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। ওইদিকে মেহেরিন একটা টাকলা ও তার সঙ্গপাঙ্গ কেলিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে। শান্ত, লাবিব, আরশ, রাকিব আর জীবনে হালকা করে মেহেরিনকে খুঁজলো, কিন্তু মানুষের দৌড়ানি দেখে তারাও গেল ওইদিকে, কারণ সেখানে যে ঝামেলাটা হয়েছে। মেহেরিনটা যদি থাকে, তারা তো আবার সেখানে থেকে চণ্ডীরূপ ধারণ করে। প্রথমে হাঁটতে হাঁটতে গেল, একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে দিল ভুদর, আর গিয়ে দেখে এক টাকলা তার সাথে কয়েকটা ছেলে ছোকরা মাটিতে পড়ে আছে। ওইদিকে মেহেরিনের পাশে দাঁড়িয়ে হাসছে। তারা দেখে বোঝা গেল নারীগণের হাতে কেলানি খাওয়া পাবলিকেরা। লাবিব হেসে বলল, কি হয়েছে ভাবি? মেহেরিন কিছুক্ষণ সংক্ষেপে বলল। সব শোনার পর লাবিব বিনা দ্বিধায় ছুটে গেল মাটিতে পড়ে থাকা ভবিষ্যৎ আঁকড়ে কাতরাতে থাকা টাকলার দিকে। লাবিব দাঁত চেপে ধরে বলল, শালা মারা, গালি দিয়ে বলে, গলায় পাড়া দিয়ে তোর জিপটা টেনে ছিঁড়ে ফেলবো শরীর বাচ্চা। ব্যবসা মারো, ব্যবসা একদম জায়গা মতো বিন্দায় দিব। লোকটা আগেই নারীগণের কেলানি খেয়ে আদমরা, তার উপর লাবিবের লাথি খেয়ে যেন দম নিতে ভুলে গেল।
বাকিরা লাবিবকে আটকাতে চাইলে লাবিব আঙ্গুল তুলে শাসিয়ে বলে, কেউ কিছু বললে তার খবর আছে। সবাই চুপ হয়ে যায়। আপাতত আর কেউ কিছু বলে না। লাবিব আসলে খুব শান্ত, কিন্তু রেগে গেলে অবস্থা খারাপ। লাবিব বলল, কি ভাবি? কিছু বলতেই মেহেরিন শক্ত গলায় বলল, লাবিব ওইটাকে ছাড়ো। লাবিব কিছু বলল না, একটা লাথি দিয়ে ছেড়ে দিল। লাবিব আবার চিৎকার করে ডাকে ওর ছেলেরা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। অনেকেই আবার হালকা হতে গেছে। লাবিবের গলা পেয়ে ছুটে এলো, পাশে দাঁড়ালো। লাবিব চিৎকার করে বলল, তোরা থাকতে এই জানোয়ারের বাচ্চাগুলো এত সাহস কিভাবে পেল আমার পরিবারের মেয়েদের দিকে চোখ দিতে? একজন বলল, স্যার আমরা আসতে চেয়েছিলাম কিন্তু ম্যাম না করেছে। লাবিব কিছু বলতে যাবে এমন সময় মেহেরিন বলে উঠল, লাবিব ওদের ওপর চিল্লিও না, ওরা আসতে চেয়েছিল, আমি মানা করেছি। লাবিব মেহেরিনের দিক কথায় থেমে গেল, কিন্তু রাগে শরীরটা চলছে। এই কথা যে কাজ দিল না। লাবিব হাসলো। লাবিবকে হাসতে দেখে সবাই হাসলো। রাকিব বুঝলো জীবন আর শান্তর কাঁধে হাত রেখে বলল, বুঝলে ভাইয়া, আজ একটা ভাবি নেই বলে এমনভাবে চুলগুলো ঠিক করে দেয় না। রাকিব রসিকতায় হাসলো। রাহি বলল, তাই নাকি? তো চুল যেহেতু পড়েই যাচ্ছে, আসেন স্যার, আপনার যে কটা চুল আছে কটা আমি উফরে ফেলি। রাহের কথার জবাব রাকিব নাটকীয় ভঙ্গিতেই বলল, কেন ম্যাম? আপনার মন চাইলে উপরে ফেলুন, আমি পুরোটাই তো আপনার। তবে কথা হচ্ছে, টাকলা জামায় বিয়ে করলে আপনার মান সম্মান থাকবে তো? রাকিবের কথায় সবাই হেসে ওঠে। লাবিব মেহেরিনকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, তোমাকে কে বলেছে উনি আমার ভাবি? উনিও হচ্ছে আমার দ্বিতীয় মা, বুঝলা? তাই না আম্মু? সবাই একসাথে বলে ওঠে, একদম। লাবিবের কথায় মেহেরিন হাসলো। লাবিবও হাসলো। হাসতে হাসতে আবারও চোখ গেল ওই টাকলার দিকে। লাবিব এবার চিৎকার করে বলল, এই টাকলা শালাকে এখান থেকে নিয়ে যা, আমার চোখের সামনে থেকে সরা, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। লাবিব এখনকার কথায় আবার সবাই হেসে উঠল। ছেলেরাও লাবিবের কথায় হাসতে হাসতে নিয়ে চলে গেল সেইগুলোকে। এতক্ষণে রাজ আর হৃদ ওদের খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছেছে। এতক্ষণে কানাঘোষা শুনছিল। কতগুলো মেয়ে মিলে কিছু লাফাঙ্গাকে ইচ্ছে মতো মেরেছে। কথা শোনা মাত্র রাজ আর হৃদ বুঝে গেল এখানে আসলে তার বৌশালীরা ছাড়া অন্য কেউ না। তারা জানে এটা ছাড়াও পাবে না, তাই আস্তে করে ধীরেই এসেছে। সবাই হাসতে দেখে রাজ হৃদের কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, দেখেছিস এতগুলো মানুষ পিটিয়ে আবার দাঁত বের করে হাসছে। রাত একই সুরে বলল, তো মানুষ পেটানোই তো ওদের পছন্দের গেম। যদি জানি না যে থাকিস তাদের যা একবার আমার শালির কাছে গিয়ে জিজ্ঞেস কর, হাতে কলমে। যদি না জেনে থাকিস যা একবার আমার শালির কাছে, হাতে কলমে বুঝিয়ে দিবে। হৃদ চোখ রাঙিয়ে তাকালো রাজের দিকে। রাজ সেটা দেখে বাঁকা হাসলো। এটা শোনা মাত্র হৃদ একটা লাথি মারলো রাজকে, শালা চুপ কর। তারপর রাজ হৃদের দিকে তেসরা ভঙ্গিতে তাকিয়ে বলল, এটা জানিস তো, তবে আমি পাকা পুরুষ। আমার দুইটা রাজপুত্র আছে। আশা করি আমার পুরুষত্বের প্রমাণ দিতে হবে না। তার প্রমাণ হিসেবে তোমাকে আমার 2 ছেলের খালামণি বানাই দিছি। মেহেরের দিকে একটু এগিয়ে ফিসফিস করে বলল কথাটা রাজ। পেছন থেকে হৃদ এটা দেখে বলে উঠল, এই তুই আমার বউয়ের কানে কানে আমার নামে বিষ দিচ্ছিস, তাই না? রাজ কিছু বলার আগে মেহের বলল, ভাইয়া বলেছে আপনার কোনো সমস্যা আছে কিনা, থাকলে জানাতে, ওনার কাছে ভালো ডাক্তার আছে। মেহেরের কথা শুনে হৃদ তো ভয়ঙ্কর রেগে গেছে। যাবেই না কেন? তার পুরুষত্ব নিয়ে তো কথা বলছে রাজ। আর রাজ একদিকে কি ওইদিকে হৃদ দৌড়ে এসে রাজকে ধরতে গেল, কিন্তু ধরতে পারল না। রাজ আগে বুঝতে পেরেছে তার উপর আক্রমণ হবে, তাই সে বিপদ হতে প্রস্তুত ছিল। কিন্তু রাজকে পেলে তো আজ কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিবে। ওইদিকে এই 2 দামড়াকে এভাবে দৌড়াতে দেখে হাঁ করে তাকিয়ে আছে সকলে। দেখে মনে হচ্ছে যেন ভার্সিটির ক্যাম্পাসে আর 2 বন্ধু ক্যাম্পাস জুড়ে দৌড়াদৌড়ি মারামারি করছে। অনেকক্ষণ দৌড়ানোর পর রাজ ঘাসের উপর শুয়ে পড়লো হাঁপাতে হাঁপাতে। কিছুক্ষণের ব্যবধানে হৃদ গিয়ে রাজের পাশে শুয়ে পড়ল। হঠাৎ একজন অন্যজনের দিকে তাকিয়ে হাসতে লাগলো। তারপর মুহূর্তে হৃদ উঠে বসলো রাজের ওপর, কলা ধরে বলল, শালা তুই আমার আগে বাচ্চার বাপ হয়েছিস, তাই আমার পুরুষত্ব নিয়ে কথা বলবি? বলেই রাজের গালে একটা ঘুষি মারলো। তারপর কি রাজ হৃদকে ফেলে দিল। তারপর বলে উঠল, শালা আমি একই সাথে 2 বাচ্চার বাপ হয়েছি, তোকে কাকু বানিয়েছি, আর তুই আমার সিস্টেম নিয়ে কথা বলার সাহস কিভাবে পাস? এই নিয়ে দুজনের আবার তর্ক শুরু হয়ে গেল। সব খেয়াল করছিল মেহের আর মেহেরিনকে ইশারা দিল,
মেহেরিন দীর্ঘশ্বাস ছেড়ে জীবনের কাছে গেল। সে তখন অন্যদের সাথে কথা বলায় ব্যস্ত। মেহেরিন একটু হেয়ালি করে বলল, হারাতে হারাতে পাওয়ার চান্স পেয়েছি, তো খালি জায়গাটা তাড়াতাড়ি পূরণ করুন, নয়তো তো সেই জায়গা অন্য কেউ পূরণ করবে। মেহেরিনের কথা বুঝে জীবন জিভ কেটে ছিছি, ভাবি মরে যাব, একদম মরে যাব। আমার তো একটাই কথা, প্রাণ পাখি গেলে গলায় যে জীবন আটকে আছে। এখন এমন কিছু হলে নিঃসন্দেহে মৃত্যু হবে। আমি এখনই যাচ্ছি শূন্য জায়গা পূর্ণ করতে। তবে আমিও রাজ শিকদারের বন্ধু, প্রয়োজনের পক্ষে করব, তবে নিজের জিনিস আদায় করে নিব। মেহেরিন হেসে বলে, গুড। হৃদ হঠাৎ কপালে হাত দিয়ে একটু স্লাইড করে। তা দেখে মেহের এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? হৃদ মেহেরের দিকে তাকায়, কিছু বলল না। মেহের আবার বলে, মাথা ব্যথা করছে। মেহেরের কথায় হৃদ ঠোঁট কামড়ে হেসে ফেললো। মনে মনে ভাবলো, এই মেয়েকে এত বুঝে কেমনে। হৃদ হেসে মাথা নাড়লো। মেহের তার সামনে বসলো। শুয়ে পড়ুন, মাথা টিপে দিচ্ছি, ভালো লাগবে। খাবার খেয়ে ওষুধ খাবেন। হৃদ কিছু না বলে শুয়ে পড়লো মেহেরের কোলে। হৃদ মনে মনে বলল, মাথা ব্যথা উঠলে যদি বইয়ের আদর এভাবে পাওয়া যায়, তাহলে 24 ঘন্টায় মাথা ব্যথা থাকুক। ওইদিকে মেহের পরম যত্নে তার প্রিয় মানুষটার সেবা করতে লাগলো। কিন্তু স্বামী যে তার মনের মধ্যে তাকে কী সব ভাবছে, এটা বুঝেই মেহেরের বেগ পেতে লাগলো। তাই একটু দুষ্টুমি করে বলল, কি ব্যাপার স্যার, হাসির কারণ কি? অন্য কোনো রমণীর মনে ধরেছে নাকি? কথা শুনে হৃদ হঠাৎ করে চোখ মেলে মেহেরের দিকে রাগি চোখে চাইলো। তা দেখে মেহের বাঁকা হাসে। হলেও সমস্যা নেই, আমি আছি না, সেই রমণীর ব্যবস্থা করে দিব। বেশ। হৃদের শান্ত মেজাজ মুহূর্তে দিল বিগড়ে। প্রিয় মানুষটা বলে চুপচাপ ছিল, এমন হুমকি ধামকি মারপিট সব কি আর সহ্য হয় নাকি সবসময়? রাগি ফুঁসে ওঠে হৃদ, উঠে চলে গেল। মেহের এসে বলল, রাগী মানুষকে রাগাতে বেশ ভালোই লাগে, তবে মেহের জানে এখন না মানলে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে সে, তাই চুপচাপ পেছনে গেল। হৃদ বড় বড় পা ফেলে হেঁটে যাচ্ছে। মেহের বুঝলো এভাবে ধরা যাবে না, তাই সে দৌড়ে ছুটে গিয়ে হৃদের হাত ধরলো। কিছু বলল না, নিজের মতোই হাঁটতে লাগলো। অনেকটা চলে এসেছে তারা। মেহের বলল, বেশি রাগ করেছেন? হৃদ জবাব দিল না। মেহের একটু হতাশরে বলল, তা তো করবে না, এখন আমি পুরাতন হয়ে গেছি না, আবার আপনার সাথে রাগারাগি করি, থেট দেই, এখন তো আবার মন নতুন বউ চাই, যেই হোক শান্তশিষ্ট বউ। কথা শুনে হৃদ ঘুরে মেহেরিনকে দেওয়ালের মতো গাছের সাথে ঠেসে ধরল। মেহেরিন তাকিয়ে আছে হৃদের দিকে। হৃদ যেন রাগে ফেটে পড়ছে। মেহের একটু থমথম খেয়ে বলল, কি হলো আপনার? কথাটা শেষ হওয়ার আগে হৃদ অসম্ভব রাগে যেতে মেহেরিনের ঠোঁট চেপে ধরলো নিজের ঠোঁটে। বরফের মতো জমে গেছে মেহের এমন এক কাণ্ডে। হৃদ ঠোঁট ছাড়ল না যতক্ষণ না তার রাগ পুষে ঠান্ডা হয়। টানা 7-8 মিনিট ধরে রাজত্ব করলো মেহেরের ঠোঁটে। শেষে হালকা নুনতা স্বাদ পেতে লাগলো। বুঝলো ঠোঁট ফেটে গেছে। ঠোঁট ছাড়ার পর হৃদ দৃষ্টি সরল না। গোলাপি ঠোঁটের দিকে বিষময়ের চোখে তাকিয়ে রইল। মেহেরের এই বিষময়ের কারণ, হৃদ একজন ভদ্র মানুষ। সে যেমন তেমন সবার সামনে ভালোবাসা প্রকাশ করতে পছন্দ করে না, তেমনই তার লজ্জাবোধও বেশি। লোক সমক্ষণে কখনো চুমু তো দূরের কথা, জড়িয়ে ধরা প্রয়োজন বোধ করে না। কিন্তু এই মানুষ রাগে পাবলিক প্লেসে চুমু খেলো, তাও আবার লিভ কিস, ভাবা যায়। মেহের হতবাক হয়ে হৃদ বাঁকা হাসলো। মেহেরের ঠোঁটে বিন্দু বিন্দু রক্ত দেখা যাচ্ছে, কিন্তু মেহের সেদিকে খেয়াল নেই। সে অপলকে হৃদের দিকে তাকিয়ে আছে। এই লোকটা কি সত্যিই কাজ করেছে? মেহের তাকে অক্কা যাবার অবস্থা। একটু হেলে পড়ে অতিরিক্ত শক্তি নিতে না পেরে হৃদের হাতে হৃদ কোলে তুলে নেয় মেহেরকে। মেহের অবাক হয়ে বলে, আপনার এমন রূপও ছিল, জানা ছিল না তো। হৃদ এটা শুনে বলল, তোমার দুলাভাই কি বলল শোনোনি? আমার নাকি সিস্টেমের সমস্যা। হৃদের কথা শুনে মেহের হেসে ফেললো। হৃদও হাসে। দুজনে আবার ফিরে আসে সবার কাছে। তারপর সবাই হাসে। মেহেরিন হাসতে হাসতে বলে, দয়া করে আপনার পিওর লাভকে কোল থেকে নামান, তাহার জন্য খাবার সাজান, আর তাকে বউ ভক্তি দেখিয়ে বাতাস দেন। মেহেরিনের কথায় আবার সবাই হেসে ফেলে। হৃদ মেহেরকে নামিয়ে দেয়। মেহেরিন, রাহি, মেহের সবাই মিলে 6টা থালায় ভাত বাড়ে আর বাটিতে করে তরকারি সাজায়। ওইদিকে আরফা হাঁটতে হাঁটতে কিছু দূরে এসে বসে। জীবন আরফাকে আকাশের দিকে বিষময়ভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, ম্যাডাম, আমি না আপনার পাশে একটু বসতে চাই। আরফা চোখ ছোট করে তাকায় জীবনের দিকে। আরফা এমন লাল চোখে মানুষ খুবই কমই দেখেছে। তারপরে বেশ কিছুক্ষণ মিলে চলে আরফা আর জীবনের প্রেমালাপ। মেহেরিনের বাবু হওয়ার পর অনেকদিন
দেশের বাইরে ছিল মাহির। আজ মাহির বাংলাদেশে পা রাখছে। আরও একজন বাংলাদেশের মাটিতে পা রাখছে আজ বহু বছর পর। তারা বাংলাদেশে আসার একটাই কারণ, মেহেরিন ও তার পরিবার। সকাল 10:40 বাংলাদেশ বিমানবন্দরে হাজার মানুষের ভিড়। তার মাঝেই কালো পোশাকধারী 20 থেকে 40 জন লাইন বেঁধে দাঁড়িয়ে আছে তাদের বসের অপেক্ষায়। আজ বহু বছর পর সে আসছে, সেই খবরে চোখের ভেতর দিয়ে তাকানো। হঠাৎ করে দেখা গেল সেই কাঙ্ক্ষিত মানুষটিকে, কালো ফর্মাল ড্রেসে, চোখে সানগ্লাস পরে হিরোর মতো হেঁটে আসছে ট্রলি হাতে। দেখা মাত্র একজন দৌড়ে গেল সেই ট্রলি নিতে, থমকালো তার লোকের সামনে। প্রেম চোখ খুলে সানগ্লাসটা গম্ভীর স্বরে বলল, যা বলেছিলাম কাজ হয়েছে তো? ইয়েস বস, আপনার কথা মতো সব করে রেখেছি। ম্যাডাম রাজ বিকালে যে শপিং মলে যাবে, আমাদের লোক আগেই পুরো শপিং মল বুক করে ফেলেছে। আর সেখানে যাতে সন্দেহ না হয় তাই অনেকেই ঠিকঠাক আছে, যা নর্মাল ক্রেতার মতোই যাবে। প্রেম ঠোঁটের কোণে হাসি ফুটল। গুড জব। সে এগিয়ে যায়, একজন এসে দরজা খুলে দেয়। গাড়ি খুলে উঠে পড়ে প্রেম। লোকজনও তাকায়, সবাই মাথা নিচু করে ফেলে। তারা প্রেম নওয়াজ হেসে গাড়িতে ওঠে। তার সাথে সাথে ওঠে 4 থেকে 8টা গাড়ি। প্রেমের লোককে উঠে বসে। গাড়ির বহর ছুটে চলেছে গন্তব্যের দিকে। গাড়িতে বসে প্রেম পাশের সিটে তাকায়। সেখানে 2-3 ধরনের বন্দুক রাখা। প্রেম একটা হাতে তুলে নেয়, তা দিয়ে কপালে ঘুষতে ঘুষতে বলল, আমি থাকতে কোন জানোয়ারের বাচ্চা তোমার কখনো ক্ষতি তো দূরের কথা, ছায়া মারাতে পারবে না। আমি প্রেম নওয়াজ, তা করতে দিব না। তোমাকে আমি ভালোবাসি মেহু, আগে যেমন বাসতাম তখন এখনো তেমন বাসি। তোমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তোমার ক্ষতি করব বা অন্য কাউকে করতে দিব এটা হতে পারে না। পায় বা না পায়, তোমাকে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি। যেমন না তোমাকে আগে আগলে রাখতাম, এখনো রাখবো। যদিও ওই শালার রাজ শিকদার থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তাও পাখি সাবধান, আমার মোড়ের নেই। তুমি শকুনি নজর, কিন্তু কিছু শকুনি নজর পড়েছে তোমার ওপর, তোমার পরিবারের ওপর। তবে চিন্তা করো না, আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না। এটা আমার প্রমিস মেহু। প্রেম নওয়াজ কথা শেষ করেই হেসে ফেলে। আমিও দেখব রে তোর কত বড় হ্যাডাম, আমার মেহুর ক্ষতি করতে চাস। অবশ্যই আমি জানি যদি রাজশিকদার জানতে পারে তবে তোকে 10 ফুট মাটির নিচে পুঁতে দিবে। তবে এখনো কিছু বলবো না, দেখি তুই কত খেলতে পারিস। প্রয়োজন হলে আমি যে রাজশিকদারকে হেল্প করব। তখন তোর শেষ পরিণতিটা আমি প্রেম নওয়াজ দেখব। আর মেহুকে মারতে চাওয়া এত ফুটে ফুটে 2 রাজের দিকে আমি দেখে নিব বলে হা করে হাসতে লাগলো প্রেম। তা দেখে প্রেমের গা এড়িয়ে বসে, পা দুটো এড়িয়ে দিল সামনে। আরে শালা, এত ভয় পেলে চলবে? এই লাইনে থাকতে হলে জীবনে বাজি রাখতে হয়। সামান্য হাসি পেল, ভয় পাওয়া চলে না। সে যাই হোক, চল একটা গেম খেলে আসি ওই কুত্তার বাচ্চার কাছে গিয়ে, যে গলায় চড়ে চিৎকার করে বলছিল যে মুখে গালি দিয়ে মেহুকে। জানোয়ারের বাচ্চার গলার গরম শিরাটুকু আমি নিয়ে আসি। ড্রাইভারদের খবরের ভেতর থেকে প্রকাশ করলো না। ঘাবড়ে গেল সকলেই। শহরের রাস্তায় 8 থেকে 9টা গাড়ি নিয়ে রাজত্ব করতে করতে ছুটে চলল প্রেম আর তার লোকেরা। ওদের রাজের হাতটা কেমন নিষ্ফিস করছে, যার জন্য রাতভর ঘুম হলো না রাজের। ওই যে একটা গান আছে না, কি আনন্দ আকাশে বাতাসে বের হবে বলে রাজ রেডি হচ্ছে, গুনগুন করে গাইছে। মেহেরিন হঠাৎ খোঁচা মেরে বলল, বুড়ো বয়সে এত কুচি খোকাদের মতো মনটা মেতে ওঠে কিভাবে? হ্যাঁ। রাজ মুখ ভোতা করে তাকালো মেহেরিনের দিকে। আজকাল তো নতুন কিছু নয়, রাজ মাঝে মাঝে রেডি হতে হতে বউকে খোঁচায়। সে আর কি, কেন জানি কোন কবি জানি বলেছিল, কি জানি কে বলেছিল জানি না, তবে বউকে জ্বালানো নাকি খুবই ভালো। রাজ মেহেরিনের কাছে এসে টপাটপ দুটো চুমু খেয়ে বলল, আমি অনেকদিন ব্যায়াম করি না বউ, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, একটু ব্যায়াম করে আসি বলে চোখ মারলো মেহেরিনকে। মেহেরিন হেসে বলল, সে আপনার ব্যাপার, তবে বিকালে শপিংয়ে যাব, সময় মতো যেন পাই। রাত সুন্দর করে হেসে মেহেরিনের গাল দুটো টেনে দিয়ে বলল, আপনি খুঁজছেন আর আপনার স্বামী হাজির হয়নি, এমনটি কি কখনো হয়েছে? মেহেরিন হেসে বলল, বাজে কথা বন্ধ করে এখন যান, তবে সাবধানে যাবেন, নিজের খেয়াল রাখবেন। রাজ মেহেরিনের কপালে চুমু খেয়ে বলল, যথাজ্ঞা মহারানী। নিচে লাবিব বাইকের চাবি হাতে ঘোরাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে সেও বের হচ্ছে। রাজ লাবিবকে তাকাতে দেখে বাঁকা হাসলো। অনেকদিন ব্যবহার করি না ব্রো, শরীরটা কেমন জং ধরে গেছে। রাজ হেসে ফেললো। 2 ভাই বেরিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই।
একটা মেয়ে এসে মেহেরিনের মুখে কোল্ড ড্রিঙ্কস ঢেলে দেয়। তা দেখে মেহেরিন কিছু বলে না, একটা টিস্যু নিয়ে চুপচাপ মুখ মুছতে থাকে। তারপর পাশে থাকা গরুর মাংসের ঝোলের বাটি নিয়ে মেয়েটির মাথায় ঢেলে দেয়। তারপর তাকে গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, তোর হ্যাডাম তো কম না, তুই কার সাথে কি ব্যবহার করছিস জানিস না? তোর সাহস তো বলিহারি যায়, লাগার জন্য আর মানুষ পেলি না। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একটি ছেলে এগিয়ে এসে ঠাস মেহেরিনকে একটাই থাপ্পড় মারলো। মেহেরিনকে মারা দেখে যখন মেহবুবারা সবাই এগিয়ে আসছিল তখন মেহেরিন তাদের চুপ করায়। প্রথমে মেয়েটাকে সে মেরেছিল, সে মেয়েটারই কেউ হবে এই ছেলেটা, এই বুঝে 2-4টা থাপ্পড় মারে মেয়েটাকে। মেয়েটা ছিটকে পড়ে যায়। তারপরে ছেলেটাকে 2-4টা থাপ্পড় কিল ঘুষি সাথে মেন পয়েন্ট বরাবর একটা লাথি। ছেলেটা ফ্লোরে পড়ে কুকড়ে যায়। ছেলেটা মাটিতে পড়ে কাতরাতে লাগলো। মেহেরিনের এমন পারফরমেন্স দেখে হাসি ফুটলে উঠলো মেহের, রাহি, মেহবুবা, লামিয়ার মুখে। ঠিক তখন ওই রাজ আসে। মেয়েরা কেন বের হচ্ছেন এটা দেখতে, কিন্তু এসেই মেহেরিনকে দেখে সে স্তব্ধ হয়ে যায়। মেহেরিনের ঠোঁটের কোণ কেটে রক্ত পড়ছে। তা দেখে রাজের বুঝতে বাকি রয়নি আসলে এখানে কি হয়েছে। তারপরে পাশে পড়ে থাকা ছেলেটা, রাজ সোজা গিয়ে ছেলেটাকে বুকে চেপে বসে ওকে কিল ঘুষি মারতে শুরু করে। মারতে মারতে এমন অবস্থা করে যেন ছেলেটি শ্বাস নিতে পারছে না। পর রিত, শান্ত, আরুষ 3জন মিলে খুব কষ্ট করে রাজকে টেনে তোলে। কিন্তু রাজ গর্জে ওঠে, হাউ বাস্টার, তোর সাহস কিভাবে হয়? তুই রাজ শিকদারের স্ত্রীর গায়ে হাত তোলার সাহস কোথায় পেলি? ঠিক তখনই লাবিব ছুটে আসে। সবকিছু বুঝে গর্জে ওঠে, লাথি ঘুষি শুরু করে সে। কুকুরের বাচ্চা, মানুষ চিনিস না? সাব্বির এসে লাবিবকে জাপটে ধরে। সাব্বির, আমি এই জানোয়ার বাচ্চাকে গুদামে চাই। ইয়েস স্যার, সাব্বির উত্তর দিল। রাজ শেষবারের মতো একটা ঝাড়া মেরে উঠে শরীরের ধুলো পরিষ্কার করার মতো করে মেহেরিনের দিকে এগিয়ে আসে। ফার্স্ট এড বক্স। রাজের লোকরা দৌড়ে দাসনে ধরিয়ে দেয়। চুমকি আর রাহি একসাথে মুখ ফসকে বলে ফেলে, হাউ রোমান্টিক। রাজ সেখানে মেহেরিনের ঠোঁট পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। সবার কথা শুনে সবাই হেসে উঠলেও রাজ আর লাবিব হাসে না, তারও স্তব্ধ হয়ে আছে। কয়েক মিনিটের মধ্যে 26 ছেলের সাথে থাকা মেয়েটিকে তুলে নিয়ে গেল। শুভ ওর বাবা পুলিশকে ডাকার ভয় দেখিয়েছিল। রাজ বলল, তোর কোন বাপকে ডাকবি ডাক, কি বলটা ছিঁড়তে পারে আমি দেখতে চাই। কথা শেষ করতেই রাজ এক মুহূর্ত দাঁড়ালো না। সবাইকে নিয়ে মাত্র 2 মিনিট আগে সে জায়গা ত্যাগ করেছে। রাজ যা চলে গেছে এমন ভাবা ভুল। 7টা কালো গাড়ি বহর ধীরে ধীরে এগিয়ে এসে থামলো এহসান ভিলা থেকে কিছুটা দূরে। সেখানে দাঁড়িয়ে এহসান ভিলা ধ্বংস দেখা যাবে। এমন সময় রাহি আর লামিয়া 2 বোন তর্ক লাগালো। তর্কের কারণ হচ্ছে রাজ যখন কিছু করবে এটা বলছে লামিয়া, আর রাহি বলছে না তেমন কিছু হবে না। ঠিক তখনই ঢাস, একটা ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো এলাকা কাঁপিয়ে মুহূর্তে রিসেপশন পার্টি হটল মরণবান। লামিয়া হাততালি দিয়ে বলল, দেখলি আমি বলেছিলাম না এমন কিছু হবে। রাহির মুখ ভার করে রাজের দিকে তাকিয়ে বলে, তুমি ইচ্ছে করে আমাকে হেরিয়ে দিলে। রাজ 2 বোনের কাণ্ড দেখে হাসে। মেহেরিন আর মেহের ওপর নিচে মাথা নাড়ে তাকায়, 2জনে দীর্ঘ শ্বাস ফেলে। এর পেছনে যে রাজের হাত আছে তা বোঝা কঠিন। এটা রাজ শিকদারের ওই কাজ। ওই জায়গায় একজন নির্দোষ মানুষ ছিল না। রাজের লোকের আগে সবাইকে বের করে দিয়েছিল, কারণ শুধু মেহেরিনের গায়ে তা হাত তোলায় নাই, ভিড়ের মাঝে অনেক মানুষ তার দিকে কুনজরও দিয়েছিল। রাজ মনে মনে বলে, আমার স্ত্রীর গায়ে হাত তোলা দৌড়, তার দিকে তাকালেও আমি তাকে ধ্বংস করে দিব। কিন্তু মুখে বলে, চলো আমরা পার্ক থেকে ঘুরে আসি। কথা সবাই রাজি হয়ে গেল। তারপর সবাই হই হই করতে করতে রওনা দিল পার্কের উদ্দেশ্যে। লোকটার বাম হাতের চামড়া খুলে আসে পর্যন্ত ওই লোকটার ব্যথার যন্ত্রণা এঁকে বেঁকে চেয়ারে উল্টে পড়ে গেছে। তা দেখে লাবিব মুখে বিরক্ত নিয়ে চবরকেও শক্ত করলো। রাজ সেটা দেখে বাঁকা হেসে বলল, আরে চিল ব্রো, আমি পড়তে দিয়েছি তাই তো পড়েছে। জানিস তো আমি না চাইলে আমার শিকার এক চুলো নড়তে পারে না। কথা বলতেই বেশ পছন্দ হলো লাবিবের। খুশিতে চোখ মারল। তারা অনেকক্ষণ আগে পৌঁছে গেছে রাজের ডেরায়। সেখানে তারা বন্দি করে রেখেছিল এক লোককে, যার সাথে এমন নির্মমতার কাজ করছে তারা এখন। রাজ সম্মতি দিল। লাবিব হাসলো, কি সুন্দর সে হাসি, যেন ছোট্ট বাচ্চা। আর রাজ তার পছন্দের কোনো খাবার হাতে পেয়েছে। রাজ একটা চেয়ার টেনে বসলো, পায়ের উপর পা তুলে। নজর তার চোখে লাবিবের সীমাবদ্ধ, কিন্তু এভাবে বসে থাকতে তো ব্যায়াম হবে না। তাই লাবিবকে বলল, তোর
খেলা পরে শুরু কর, আগে আমার এই ভোতা করাতখানা দে তো। লাবিবের কাজে বাধা পড়তে সে বিরক্ত হলো। রাজের দিকে তাকিয়ে বলল, নিজের কাজ নিজে করতে পারো না? কতদিন পর একটু খেলবো, তাও তুমি ঝামেলা করছো। বিড়বিড় করে বক্স থেকে ভোতা করাতটা এনে দিল রাজকে। রাজ সেটা হাতে নিয়ে তারপরে হাসতে হাসতে বলল, বুঝলি লাবিব, মাঝে মাঝে ধারালো জিনিস থেকে ভোতা জিনিস দিয়ে কাজ করতে মজা বেশি লাগে। লাবিব মাথা নাড়ল, আর মাটিতে পড়ে থাকা ব্যাটায় ছটফট করতে থাকা লোকটা এগিয়ে গেল। রাজে হাতের চামড়া তুলতে এসেছে, সে হাতটা ধরে পা পর্যন্ত আগায়, তারপর সেটা এঁকে বেঁকে কোমর দুলাতে থাকে। টানবে না কেন? 3-4 বার এভাবেই করলো। রাজ মাথা নেড়ে বলে, অবশ্যই দেখি। আমি তো ভোতার ছিঁড়তে পারছি না, এখন দেখি তো শক্ত বাহার। দেখা ভাই দেখা। রাজের এমন কথায় যেন লাবিব ইগোতে লাগলো, তার শক্তি নিয়ে কথা হচ্ছে। আর ব্যাস, সে একটানে লোকটা এক হাত একদম গোড়া পর্যন্ত খুলে আনলো। লাবিব রাজের পানে তাকে ভুরু নাচালো, অথচ অর্থ বুঝলো আমার শক্তি। রাজ হাসলো। এইদিকে লোকটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অজ্ঞান হয়ে গেছে। আর তা দেখে রাজু বলল, উঠা ওকে জ্ঞান ফিরা, যন্ত্রণা অনুভব করতে হবে। লাবিব বলে, ওয়েট, সবাই তো পানিতে জ্ঞান ফেরায়, আমি না হয় অন্য কিছু ট্রাই করি। রাজ এগিয়ে এসে এলো মেয়েটার দিকে, মেয়েটার হাত ভোতা করতে গেছে। রাজ মেয়েটার সামনে গিয়ে বলল, কি আপা, সব ঠিকঠাক? এই বয়সে প্রেম করবেন, পরকিয়া করবেন, বিয়ে করবেন? তা না, এই বয়সে মরার জন্য নাচতে নাচতে রাশিদারের কলিজার গায়ে হাত দিলেন, এটা তো অন্যায়। আসলে এই লোকগুলো হচ্ছে শুভর বাড়িতে মেহেরিনের গায়ে হাত তোলা সেই লোকগুলো। আমি বলি কি, মেয়ে মানুষকে অত হতে হবে নম্র ভদ্র, এমন হানাহানি মারামারি কেন করবে তারা? আমার বউ তো দেখছেন নাকি, ওর আবার রক্ত বেশি গরম, কথায় কথায় কুপাকুপি করে। আসলে আমার ভালো লাগে, সে খুব খানদার মহিলা। তবে বলতে হবে আমার কপাল ভালো। আপনার কপাল ভালো, শুধু থাপ্পড় মেরেই ছেড়ে দিয়েছে। আপনার উচিত ছিল তার পাছে মাপ চাওয়া। যদি আবেগে বলতেন আমাকে মাফ করে দেন, তাহলে বিশ্বাস করে না পা, আমার বউ আপনাকে একদম মাফ করে দিত। সে যাই হোক, আপনি মাপ না চেয়ে আমার বউজানকে পাও ধরেনি। আপনি কিনা আমার 14 গোষ্ঠীর সাহস নিয়ে টানাটানি করেছেন, তার তো প্রতিদান আমি দিবই আপনাকে। রাজ হাঁক ছাড়লো, কিরে কে আছিস, একটা টেবিল নিয়ে আয়। সাথে সাথে একজন এসে সামনে রেখে দিল একটা টেবিল। রাজ জীবনেও এই মেয়ের হাত ধরবে না। রাজ যে বউকে কথা দিয়েছে অন্য মেয়ের হাত ধরবে না, তাই সে লোকদের দিয়ে তাকে তার হাতটি সামনে রাখালো। তারপর এক কোপ দিল সেইখানে হাত। একজন কিশোরা করতে বক্স নিয়ে এলো। বক্স থেকে বেশ বড় পেতালা তুলে নিল, আর তার দ্বারা মেয়েটির বাম হাতে রাখলো টেবিলে। অনেক জোরে ধরায় মেয়েটা ব্যথায় কুকড়ে গেল। রাজ হাতটা টেবিলে রেখে পা তুলে টেবিলের ওপর মেয়েটির এক পায়ে পা দিয়ে ধরলো, তারপর ভোতা করতে করা চালালো মেয়েটির হাতে। মেয়েটি ব্যথায় যন্ত্রণায় কাতরে উঠল। রাজ হঠাৎ করে বলল, লাবিব, ফিল আসছে না, নিজেকে এমন কষে মনে হচ্ছে, গান বাজা। লাবিব একটা গান ছেড়ে দিল। রাজ কইল পিয়া। লাবিব তো উড়াধুরা নাচতে শুরু করলো। সে হাত কাঁধে নিয়ে ইচ্ছে মতো নাচছে, কাটা হাত থেকে গড়িয়ে পড়ছে রক্ত। হঠাৎ রাজ করাতে সেই মেয়ের হাতের ওপর রাখলো, আর তারপর করাতে একবার এদিক একবার ওদিক এভাবে এগোচ্ছে পিছোচ্ছে, আর গানের বিটের সাথে মিলিয়ে করাত চালাচ্ছে। মেয়েটি জ্ঞান হারিয়ে পড়ল এই অবস্থাতে। রাজ ইশারা করে বলল জ্ঞান ফেরাতে। লোকটা মেয়েটার মুখে বালতি ভরা পানি ঢেলে দিল। ধরফড়ি উঠল মেয়েটা, তা দেখে রাজ হাসলো। তারপর তুলে নিল এক মাংস কাটার টুকরো। রাজের হাতের ছুরি দেখে মেয়েটা আরো জোরে গুমগুম করে উঠল। তার চোখে বাঁচার আকুতি, যন্ত্রণা, ব্যথা চাপে টিকল না তাও। রাজ ইশারা দিয়ে আবার বালতি করে পানি দিতে বলল মেয়েটিকে। রাজ উঠে দাঁড়ালো, ঘুরে ঘুরে একটু নাচলো। হঠাৎ করে মেয়েটার হাতে একবার ঘোড়ায় আবার একবার কোপ বসালো। ফলস্বরূপ মেয়েটা এক হাত ঘোড়া থেকে আলাদা হয়ে গেল। রাজ
সেটা টেবিলে রাখলো। তারপর লাবিবের দিকে বলল যে তখনও নাচে ব্যস্ত। রাজ ওই মেয়েটার কাটা হাত থেকে একটি আঙ্গুল কেটে ছুঁড়ে মারলো লাবিবের পাছায়। লাবিব তাকাতে আটকে উঠে বলল, এটা কি ছিল ব্রো? তুমি আমার কি সর্বনাশ করলে? রাজ কপাল কুঁচকে বলল। লাবিব হাত ছুঁড়ে বলল, ওই লোকটার মুখে আমার বুক চাপড়ে আহাজারি করতে শুরু করলো। আমার একই হলো রে, আমার সর্বনাশ হয়ে গেল রে। রাজ হেসে বলল। পায়ের ওপর পা তুলে লাবিব আবার বলে ওঠে, ব্রো তুমি আমার এত বড় সর্বনাশ কেমনি করতে পারলাম? আমার এখন কি হবে গো? আমারে এখন যে কে বাঁচাবে? বিয়ের আগে বুঝি আমার কপালে পটল তুলা লেখা ছিল? রাজ বলে, কি হয়েছে তা বল। লাবিব হঠাৎ রাজের দিকে নিজের পাছার দিকে দেখিয়ে বলল, তুমি এখানে কেন এই বেটির আঙ্গুল ছুলে মারলে? তুমি জানো না আমার জীবনে কত বড় ঝড় আসবে? যদি আমার বউ জানে, তার শালি তোমার শালি জানতে পারে কোনো মেয়ের আঙ্গুল আমার পাছায় লেগেছে, ওই খোলা জায়গা আঙ্গুল যদি হাতে লাগানো হয় তো সে আমার পাছায় ছিলে ফেলবে। লাবিবের আহাজারি করতেই থাকলো, ব্রো তুমি আমার ভাই হয়েটা কিভাবে করতে পারলে? ও বউ আমি কিছু করি নাই গো, সব তোমার দুলা ভাইয়ের দোষ। রাজ কোনো মতে নিজের হাসি থামাতে পারছে না। আমার শালিকে এত ভয় পাস? লাবিব মুখ নেড়ে বলে, বউকে ভয় পায় না কোন শালা? এভাবে চলতে থাকলো দুই ভাইয়ের ধ্বংসার্ত নিষ্পিকার কার্য। তার মাঝে দুজনে দুষ্টুমি। আরে শালা, এত ছোট খুলিচা নিয়ে আমার বইয়ের গায়ে হাত তুলতে গেছিলি বলে ভয়ার্ত চোখে তাকানো লোকটির দিকে ভেড়াচু যাতে একটি শব্দ করলো। কলিজাটা রাজ ছুঁড়ে মারলো পাশে লোকটির দিকে। লোকটি সেটি ধরে নিল। রাজ আসলে কলিজাটি বের করেছিল মেয়েটির বুক থেকে, যাকে যে মেরেছিল মেহেরিনকে। তাদের সাথে এতটা নির্মম আচরণ তারা করতো না যদি তারা একটিবার মেহেরিনের কাছে মাপ চাইতো, কিন্তু না, তারা তো তা করেনি। তারা তাদের ধ্বংসার্থ কাজ চালিয়েও যেন শান্তি পেয়েছিল। অন্যদিকে রাগে মেহেরিনের চোখে পানি চলে এসেছে। সে মেয়েটার গলা চেপে ধরে দাঁত চেপে বলল, আমার স্বামী, আমার ভালোবাসা, আমার কবি সাহেবের যদি দিকে চোখ তুলে তাকাস তাহলে সেই চোখ আমি তুলে নিব, জানে মেরে দেব একদম। তোকে মেরে ফেললে এক বিন্দু দোষী হব না আমি, কারণ তুই আমার যে ভালোবাসা যায় সেই ভালোবাসার দিকে তুই চোখ তুলে তাকিয়েছিস। ভালো করে কান খুলে শুনে রাখ, বাস্তব তো দূরের কথা, ভুলবশত স্বপ্নে আমি আমার স্বামীকে কাউকে দিতে নারাজ। সেই স্বপ্ন হবে আমার জীবনের শেষ স্বপ্ন। তোর জীবনকে আমি জাহান্নাম বানিয়ে দিব। আমি যেমন ভালোর ভালো তেমনই ভয়ঙ্কর খারাপ। মেহেরিনের গলা, চোখে, হাতে থাকা শক্ত সবকিছু যেন আগুন জ্বলছে। হাতগুলো যেন বরফ হয়ে গেছে, মুহূর্তে চারপাশে নিস্তব্ধ হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এত বড় কাহিনী, এত গন্ডগোল তো আশেপাশে কোনো ভিড় জমলো না। জমবেই বা কি করে? শপিং মলে তো আগে থেকেই বুক করা। আসলে ঘটনাটি হয়েছে কি, যখন মেহেরিনরা শপিং মলে গেল, হঠাৎ একটি মেয়ে রাজকে প্রপোজ করে বসলো। আর যা দেখে মেহেরিন এমন রুদ্রমূর্তি ধারণ করেছে, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে মেহের এগিয়ে এলো। সে মেহেরিনকে জড়িয়ে ধরে বলে, মিহু, কন্ট্রোল ইয়োর সেলফ, এটা পাবলিক প্লেস, অনেক হয়েছে, এখন বাদ দে। তারপর টেনে হিঁচড়ে মেহেরিনকে নিয়ে গেল। যাওয়ার সময় ওই মেয়েটার দিকে রাগে চোখে তাকিয়েছিল মেহেরিনের চোখের আড়ালে হতে কয়েকজন এসে সেই মেয়েটিকে তুলে নিয়ে গেল। সন্ধ্যা 7টা। একই সাথে 4টা গাড়ি এসে থামলো বাংলাদেশের নাম করে একটি বারের সামনে। গাড়ির দরজা খুলে যায়। প্রথমে গাড়ি থেকে নামে প্রেম নওয়াজ, সাদা শার্ট আর তার উপরে কালো ব্লেজার, পুরো প্যান্ট কিলার লুকে। নেমে যেন বাঁকা হাসি দিল, কাজে লেগে পড়ো, সময় মাত্র 5 মিনিট। কথাটা শেষ করতে বাড়ির ভেতর ঢুকে পড়লো প্রেম। বাড়ির ভেতর তখন রঙিন পরিবেশ, ধনী পরিবারের বখাটে ছেলেমেয়েরা ড্রিঙ্ক করে নাচ গান করছে। প্রেম ঢুকে শরীর তুলিয়ে নাচতে নাচতে কাউন্টারে গেল। আর ঠিক তখন এই কাউন্টারে 1 2 3 হঠাৎ সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠলো। চারদিকে কেঁপে উঠলো, ভিড় জমে গেল মানুষের। আতঙ্কে চিৎকার। প্রেম সুযোগ বুঝে পাশে লোকটাকে চাপা গলায় একটি ব্রোম আছে। মুহূর্তেই যেন বাতাসের গতি বেড়ে গেল, ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেল। ধনী ছেলেমেয়েরা জীবন বাঁচাতে চিৎকার করে দরজার দিকে দৌড় দিল। কেউ পড়ে যাচ্ছে, কেউ ঠেলাঠেলি করছে। কয়েক মিনিট আগেও যারা নাচ গান করছিল এখন তারা আতঙ্কে হাহাকার করছে। আমার পাখির দিকে হাত বাড়িয়েছিলি, ক্ষতি করতে চেয়েছিলি সেই ছোট ছোট দুটো প্রাণের, আর আমি তাদের ছেড়ে দিব? আমি এগুলো কি করে মেনে নিই? আমাকে কেউ কি কিছু বলবে বিনিময়ে আর আমি কিচ্ছু বলবো না? এটা তো হতে পারে না।
শুনে রাখ, শুধু তোর বার নয়, সবকিছু একে একে ধ্বংস করে দিব আমি, বলে সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে প্রেম। তোর জীবনে জাহান্নাম বানিয়ে দিব, তুই শুধু দড়ির ওপর থাকবি এখন থেকে। রেডি হ নিজের অধপতনের জন্য। কার দিকে হাত বাড়িয়েছিস তুই জানিস না, এখন তুই হারে হারে টের পাবি। তোর বাপের তো ভয়ঙ্কর মৃত্যু হবে, তোরও হবে। তোকে নিয়ে দাঁড় করাবো মৃত্যু দোরগোড়ায়। এমন সময় আসবে তুই মৃত্যু থেকে জীবন ভিক্ষা চাইবি, কিন্তু তোকে দেওয়া হবে না। সবচেয়ে নৃশংস মৃত্যু হবে তোর, আমার হাতে হোক বা রাজের। তবে আমি তোকে কুত্তার মতো দৌড় করাবো, গান বাজাবো আমি, আর নাচবি তুই যে গর্তে লুকিয়ে থাকিস না কেন, আমি সেখান থেকে তোকে টেনে বের করবো। এই কথা বলেই বেরিয়ে এলো। গাড়িতে উঠে কিছু দূর এগিয়ে সে হঠাৎ থামলো। হাতে থাকা রিমোটে একটি টিপ দিল প্রেম, আর মুহূর্তের মধ্যে কিছুক্ষণ আগে জ্বলে উঠল আলোকজ্যোতিত সেই পাহাড়ে মানুষ গিজ করছিল, নাচছিল, ড্রিঙ্কস করছিল। এখন সেখানে ভয়ঙ্করভাবে আগুন জ্বলছে। দূর থেকে সেটা প্রেম দেখে শীষ বাজাতে বাজাতে গান। রাত 11টা। সবাই খাবার টেবিলে বসে ডিনার করতে করতে গল্পগুজব করছিল। এমন সময় হঠাৎ চুমকি ওয়াক করতে করতে চলে গেল বেসিনে। চুমকি কেমন করতে দেখে সবাই খানিকটা চমকে গেল। ওদিকে মেহেরিন আর মেহের উঠে গেল চুমকির কাছে। চুমকি বমি করলো, শরীরটা দুর্বল। মেহের বলল, আরে ওকে। চুমকি মাথা নাড়লো। মেহেরিন চুমকিকে ধরে বলল, তুই ঠিক আছিস? চুমকি এসে মাথা নাড়লো। সবাই আবার আস্তে আস্তে যাচ্ছিল। এমন সময় চুমকি মাথা ঘুরে পড়ে গেল। মেহেরিন চিৎকার করে উঠল, চুমকি! মুহূর্তে যেন শান্ত পরিবেশটা পাল্টে গেল ভয়ে আর আর্তনাতে। কি হলো চুমকির? শান্ততাও অস্থির হয়ে উঠেছে। বসার ঘরে বাইরে ডাকতে এসে চুমকিকে দেখলো। বাইরে ছোটখাটো গোলমাল চলছে। শান্ততাকে সান্ত্বনা দিচ্ছিল উদ্বিগ্ন হয়ে। মালিহা মির্জা চোখে জল, হবেই বা না কেন, যতই অন্যের গর্বের হোক, কিন্তু চুমকি তো তার নিচের মেয়ের মতোই ছিল। এমন সময় দরজা খুলে বেরিয়ে এলো ডাক্তার, সাথে মেহেরিন। তার মুখে হাসি। ডাক্তার মেহেরির দিকে তাকালেন। মেহেরিন সেনায় শান্তকে দেখালো। ডাক্তার শান্তকে বলল, কংগ্রাচুলেশনস, আপনি বাবা হতে চলেছেন। কথা শোনা মাত্রই সবার মুখে আলহামদুলিল্লাহ ধ্বনি। মালিহা মির্জা কান্না করতে করতে চলে গেল চুমকির কাছে। ফিরোজ মির্জার চোখেও যেন দেখা গেল অশ্রুকণা। শান্ত এবার বাখারা হয়ে গেল। এই মুহূর্তের অনুভূতি যেন সবার জন্য একটি আনন্দের। আরশ আর লাবিব ডাক্তারকে এগিয়ে দিতে গেল। রাজ এই অনুভূতির সাথে পরিচিত, তাই শান্তকে জড়িয়ে ধরলো। কংগ্রেচুলেশন ভাই। এক এক করে সবাই শান্তকে অভিনন্দন জানালো। শান্ত স্মিতশতভাবে কোনো কথা বলল না। অনুভূতি ভেতর ভেতর উপভোগ করলো। কি একটা মধুর অনুভূতি। পুরুষ মানুষ নাকি কাঁদে না, এটা ভুল। এই যে এখন শান্ত কাঁদছে, একটি নতুন পূর্ণতা পেয়ে কাঁদছে। কেটে গেছে 6 দিন। জমিদার বাড়ি সেজেছে বিয়ের সাজে। শুধু জমিদার বাড়ি নয়, সেজেছে পুরো শান্তিপুর গ্রাম। বেলা 11টা। মেহবুবা, লাবিব, আরশ, লামিয়ার গায়ে হলুদ সেই অনুষ্ঠান। এখন থেকে ছেলেমেয়েরা গোসলের জায়গা করা হয়েছে। বাগানের পুকুরের পাশে এক সাইডে মেয়েদের, অপর পাশে ছেলেদের। সবাই আছে, শুধু চুমকি বাদে। যবে থেকে না জানা গেছে চুমকি প্রেগনেন্ট, ওই দিন থেকে সবাই চুমকিকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করছে। এটা করা যাবে না, এটা করা যাবে না। এই তো গল্প অল্প আগে একটু হলুদ দিতে আবার পাঠিয়ে দিয়েছে সবাই। চুমকি এগুলো রাগ করে না, বরং ভালোই লাগে। চুমকি মাহিমকে নিয়ে বসে আছে। মাহিমও ছিল, কিন্তু মাহিম কাঁদছিল বলে কুলসুম তাকে নিয়ে মেহেরিনের কাছে গেল। চুমকি মাহিমকে সাথে গল্প করছে। এমন সময় হঠাৎ 3জন কালো মুখোশধারী লোক ঘরে ঢুকে পড়ে। ওদের দেখে চুমকি ঘাবড়ে গেল। মাহিমকে নিচের বুকে চেপে ধরলো, যেন একটু আগলা হলে কেউ নিয়ে যাবে। চুমকি যেন ভয় পেয়ে গেছে, তা বুঝতে পেরে জিজ্ঞেস করলো, এই কে আপনারা? এখানে ঢুকলেন কি করে? একজন হেসে উঠল, বলল, বাচ্চা ভালোই আমার হাতে দিয়ে দে। চুমকি কাঁদো কাঁদো গলায় বলে, কে আপনারা? লোকগুলো বোধহয় মজা পেল। হেসে বলল, এই বাচ্চার জম। কথা শুনে চুমকির ভেতরটা মোচড় দিয়ে উঠলো। সে চিৎকার করলেও তো কেউ মেরে ফেলবো। চুমকি কাঁদতে কাঁদতে হঠাৎ হেসে দিল। লোকগুলো চেঁচিয়ে উঠলো। চুমকি হাসিতে যেন ওড়না দিয়ে মাহিনকে সুন্দর করে বুকে চেপে ধরলো। তারপর ভয়েটা একটা হাসি দিয়ে বলল, ব্রাদার, আপনার হয়তো জানে না, আমার জন্ম আমার পরিবারে হলেও আমরা আসলে মির্জা পরিবারে বড় হয়েছি। ক্লাস 1 থেকে মেহেরিন, মেহবুবা, মেহেরের সাথে। ওইখানে আমার বড় হওয়া। আমি কেমন এটা হয়তো জানেন না।
আর জানলেও হয়তো ভুলে গেছেন ভাইজানরা। এই বলেই শুনে লোকগুলা রেগে গেল। একটি ঝাঁঝালো কণ্ঠে বন্দুক রেখে বলল, এই মেয়ে, এত মেলা পেঁচাল না পেরে বাচ্চাটাকে আমাদের দিয়ে দে, নয়তো দুইজনকেই পুঁতে ফেলবো। চুমকি হঠাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করলো, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। শিশির শব্দে বলল, আমার সন্তান যদি জেগে যায় তবে তোদের এখানে পুঁতে ফেলবো। তুই বা তোরা কারা? সে বা যে মায়ের পেটেরই সন্তান হোস না কেন, শুনে রাখ, আমি বেঁচে থাকতে একে নেওয়া তো দূরের কথা, ছুতেও পারবি না। লোকগুলো হেসে বলল, এত নাটক করিস না, এটা তোর না, মেহেদিন শিকদারের বাচ্চা। চুমকি হেসে উঠল, আরে বোকার দল, এই বাচ্চা আমাদের দুজনের। বাপের বেটা হলে সে দেখা। একজন এগিয়ে এলো। চুমকি নিজের পা সামান্য তুলে বের করলো ধারালো কিছু একটা ছুরির মতো। এক হাতে মাহিনকে শক্ত করে ধরে অন্য হাতে চালালো মায়ের তাণ্ডব। মুহূর্তেই মনে হলো চুমকির শরীরে হাজার শক্তি যেন ভর করেছে। একজন এগিয়ে আসতে চাইলে চুমকি হাতের অস্ত্র ছুঁড়ে তার কপালে। লোকটি মাটিতে পড়ে। তৃতীয় জন তেড়ে আসতে চাইল, কিন্তু তার আগেই দুটো গুলি এসে লাগলো লোকটার গায়ের। পিঠ ছিঁড়ে মাটিতে পড়লো সে। চুমকি তাকিয়ে দেখলো এক লোক দাঁড়িয়ে আছে তাদের সামনে, গায়ে স্যুট, কালো প্যান্ট, একটি ফর্মাল জেন্টলম্যান, পেছনে ফিরোজ মির্জা। দেখে চুমকি হেসে উঠল, পাপ্পা আঙ্কেল। সামনের ভদ্রলোকটা এগিয়ে এসে চুমকিকে ধরিয়ে ধরল, বলল, আই এম কামিং মেরি বাচ্চা, পাপ্পা ইজ কামিং। চুমকিও হাসে, জড়িয়ে ধরে তাকে। এগিয়ে এলেন ফিরোজ মির্জাও। এমন সময় চুমকি চিৎকার করে উঠল, আঙ্কেল। সাথে সাথেই সরে গিয়ে পেছনের লোকটার দিকে আরেকটা গুলি চালালো ফিরোজ মির্জা। চুমকি স্বস্তির নিঃশ্বাস ফেলল। হঠাৎই এত চিৎকার গুলির শব্দ পেল, কেউ শুনতে পেল না, কারণ বক্স বাজছে। এই লোকগুলো আর ফিরোজ মির্জা বন্দুকগুলো সাইলেন্সার লাগানো ছিল। ফিরোজ মির্জা ভেতরে থেকে চুমকিকে জড়িয়ে ধরে বললেন, ঠিক আছিস মা? চুমকি মাথা নাড়ল। ওই ভদ্রলোক বললেন, ও ফিরোজ, ভুলে গেছিস? ভুলে যাচ্ছিস কেন? আমাদের 4 মেয়ে, কেউ কারো থেকে কম না। আমরা তাদের ওইভাবেই বড় করেছি। তারা সবাই নিজেদের সেভ করতে জানে। চুমকি হাসে। তারপর তারা বেরিয়ে আসে সবাইকে সতর্ক করতে, যেন শত্রুরা ভেতরে ঢুকে পড়েছে। হঠাৎ করে তারা থামলো। ফিরোজ মির্জার ভদ্রলোক চুমকিকে বলল, তুই যা, তবে সাবধানে, এদিকটা আমরা সামলে নিয়েছি, মনে হচ্ছে আরো লোক আছে। চুমকি মাথা নাড়ল। একটু আগে টের পেয়েছিল কেউ আছে। দৌড়ে ঢুকে লাবিবের রুমে, আর তার হাতে তুলে দেয় ফুলদানি। যা সন্দেহ করছিল তাই। সাথে সাথে দুজন ঢুকে গেল। চুমকি ফুলদানি দিয়ে একজনের মাথায় আঘাত করে, আরেকজনের দিকে এগিয়ে আসতে বোঝে, ডিরেক্ট একটা লাথি মারে চুমকির পেট বরাবর। চুমকি মাগো বলে পিছিয়ে যায়। লোকটা একটি ফুলদানি তুলে চুমকিকে মারে। পেটের ব্যথায় চুমকি কাতরে ওঠে। তার আক্রমণের মোকাবেলা করতে পারল না। এমন সময় লাবিব আসে, কারণ তার ফোনটা ঘরে ছিল। কারণ তার পায়ে শব্দ শুনে লোকটা চুমকির কোলে থাকা মাহিনকে কোলে তুলে নেয়। লাবিব ঘরে ঢুকেই আটকে ওঠে চুমকি কোভাবে দেখে। চুমকি তা এখনও জ্ঞান হারায়নি। লোকটি ধস্তাধস্তি করলে মাহিনকে নিয়ে যাওয়ার জন্য ওর হাত থেকে বাঁচাতে। লাবিব সাথে সাথে পিছন থেকে গুজে থাকা বন্দুক বের করে চিৎকার করে ওঠে, কুত্তার বাচ্চা, রাগ বাচ্চাকে, রাগ বলছি, ছেড়ে দে, আমার বাচ্চাদের ছেড়ে দে। লোকটা ভয় পেল। মাহিনকে দিকে বন্দুক ঠেকিয়ে বলল, গান ফেল, নইলে মেরে দিব। লাবিব ঘাবড়ে গেল, হাত পা অবেশ হয়ে আসছিল। চিৎকার করে বলল, না না, আমি ফেলে দিচ্ছি, বাচ্চা কিছু করবে না। লোকটা একটু সাহস পেল, চুমকিকে একটি লাথি মেরে ফেলে দিল। লাবিব চিৎকার করে উঠল, চুমকি আপু। চুমকি আটকাতে আটকাতে বলল, লালা লাবিব, বাচ্চা আমার মাহিন, ওরকে নিয়ে যাচ্ছে। লাবিব, মাহিনকে বলতেই চুমকি জ্ঞান হারালো। লাবিব দৌড়ে যেতে চাইলো, কিন্তু এমন অবস্থায় চুমকিকে যেতে পারল না। লাবিব কি করবে বুঝতে পারছে না। শুধু এইটুকু বুঝলো, মাহিন বিপদে। এখন তার একটা ভুল মানেই জীবনের ঝুঁকি। তাই মনকে শক্ত করে ধীরে ধীরে আস্তে আস্তে ওয়ারপট মিনি ফোন বের করে কোনো পথে নিজেকে এয়ারড্রপ রেখে দিল। লোকটাকে ডাক দিয়ে আরেকজন এসে লাবিবের মাথায় বন্দুক ধরল। এগুলো লাবিবের কাছে কোনো ব্যাপারই ছিল না। চাইলে একসাথে 12 থেকে 13 জনকে সামলাতে পারতো, কিন্তু ভয় হচ্ছে মাহিনকে নিয়ে। তাই লাবিবও গেল তাদের সাথে। তবে যারা আগে পা দিয়েছে ফেলে তারা লাল রঙের একটা তরল, আর পায়ের আঙ্গুলে কয়েক ফোঁটা চিহ্ন রেখে গেল, যেন রাজ বুঝতে পারে ওর SMS। ওই লোকগুলো মাহিন আর লাবিবকে নিয়ে বাড়ির পেছন দিক দিয়ে বের হয়ে গেল। অন্ধকার একটা ঘর, সেখানে চেয়ারে বাঁধা দুটো মেয়ে, চোখ
চোখে ভয়, মনে আতঙ্ক। বাচ্চারা সে এদিক ওদিক তাকাচ্ছে। ওরা হঠাৎ বন্ধ করে দরজা খুলে গেল কট শব্দ করে। ভেতরে ঢুকে এলো দুজন পুরুষ। একজনের পরনে কালো শার্ট, হাতাগুলো ভাঁজ করা কোনি পর্যন্ত, ডান হাতে একটা ব্রেসলেট। পাশের জনের পরনে সাদা শার্ট, হাতা ভাঁজ করা, চোখে একটা চশমা। মেয়েগুলো তাকাতেই সাদা শার্ট পরা ছেলেটা হাতের সুইচটা ছুঁড়ে মারলো। সুইটা গিয়ে লাগলো লাল টপস পরা মেয়েটার ঘাড়ে। সঙ্গে সঙ্গে মেয়েটা ছটফট করতে লাগলো। একই কাজ করলো পাশের মেয়েটাকেও। প্রেম সেটা দেখে হেসে ফেললো। হাসতে হাসতে মেয়ে দুটো সামনে গিয়ে বলল, হ্যালো সিস্টার, হোয়াটসঅ্যাপ। প্রেমের পাশে থাকা একটা চেয়ারে টেনে বসলো। পাশে রাখা ঝুড়ি থেকে একটা কাঁচি হাতে নিল আর তা পুরো হাত জুড়ে ঘোরাতে লাগলো আঙুলের সাহায্যে। আর সাদা শার্ট পরা তীব্র নামের ছেলেটা হেলে দুলে গিয়ে একটা টেবিলের সামনে দাঁড়ালো। চোখে মোটা চশমা, হাতে গ্লাভস পরা। একটা কাচের গ্লাসে লাল, নীল, হলুদ, সবুজ অদ্ভুত তরল বানাচ্ছে। তীব্র আর প্রেম বেস্ট ফ্রেন্ড। আবার তাদের আরেকটা সম্পর্ক হচ্ছে তারা দুজন কাজিন। হঠাৎ করে প্রেমের হাতে কাজটা দিয়ে মানুষের জামা কাপড় যেমন করে কাটা হয় ঠিক সেভাবেই ক্যাচ ক্যাচ করে কাটতে লাগলো লাল টপস পরা মেয়েটার চামড়া। মেয়েটা চিৎকার করছে ব্যথায়। প্রেম পাশে রাখা টেবিলদের দিকে তাকিয়ে হেসে উঠল। মেহুর স্পেশাল একটা মশলা থেরাপি আছে জানিস ভাই? তীব্র হেসে ওঠে, বলে, সে তো জানি। প্রেম বাঁকা হাসে। আমারও। প্রেম মেয়েটার দিকে তাকায়। সিস্টার, তুমি ভুল করছো আমার মেহুকে কষ্ট দিয়ে। তোমার জন্য আমার মেহুর চোখে পানি এসেছে আর আমি তোমাকে দিব মৃত্যু যন্ত্রণা। হাউ ডিয়ার ইউ। এখানে বানান ভুল আছে ডিয়ারের। কথাটা চিৎকার করে বলে প্রেম। এই দুনিয়ায় সব মেয়ে জন্য রাজ হারাম। রাজ শিকদারের দিকে তাকানো হারাম। ওর দিকে তাকানো যাবে না। ও সবসময় আমার মেহুর আর আমার মেহু নিজস্ব। আমি কারো নজর বরদাস্ত করি না। বলেই প্রেম আবার মেয়েটার হাত কুচি কুচি করতে লাগলো। আসলে এই মেয়েটা হলো ওই দিন শপিং মলের মেয়েটি। একটু থেমে প্রেম আবার হাসলো। রাজকে চকলেট বয় বলিস তাই না? চল তোকে আমি মেহুর স্পেশাল মশলা থেরাপি দিই। মেয়েটা চোখ বড় বড় করে তাকায়, ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চায় কিন্তু পারে না। ওই সুইগুলো এক ধরনের কেমিক্যাল মেশানো ছিল। তার শরীরে আজকে অকেজে করে দেয়। ভেতর থেকে শরীরে সবগুলো হাড় ভেঙে গেল তেমন ব্যথা হয়, তেমনই ব্যথা হয় শরীরে। সাথে থাকা মেয়েটা অজ্ঞান হয়ে যায়। তার যন্ত্রণায় টিকতে পারছে না। প্রেম একবার তার একটা গ্লাভস পরে নিল। তারপর পাশে থাকা একটা বক্স খুললো। বক্সের ভেতর থেকে মশলা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা সব নিল। প্রেম একে একে সব মশলা নিয়ে মেয়েটার চামড়ার সাথে লাগিয়ে দিতে লাগলো। ঠিক তখনই প্রিয়াস হন্তদন্ত হয়ে কোনো এক প্রকার অনুমতি ছাড়াই ঘরে ঢুকে। হঠাৎ কাউকে অনুমতি ছাড়া ঢুকতে দেখে প্রেম আর তীব্র ভীষণ বিরক্ত হলো। আই এম সরি ভাই অনুমতি ছাড়া আসার জন্য, কিন্তু আমার কাছে উপায় ছিল না, তাই ভাবেই চলে এসেছি। প্রেম সন্দেহান কণ্ঠে শুধায়, কি হয়েছে? পিয়াস তোকে এমন লাগছে কেন? পিয়াস এক প্রকার তীব্রতা নিয়েই তাদেরকে ঢোক গিলে মিনমিন করে বলে, ভাই একটা ব্ল্যান্ড হয়ে গেছে। পিয়াস আর চোখে একবার তীব্রর দিকে তাকায়, যেন আগে থেকে তার দিকে ভুরুকুচকে তাকিয়ে আছে। প্রিয়াস চোখ বন্ধ করে একদমই বলে, ভাই মেহু ম্যামের ছেলেকে ওরা তুলে নিয়ে এসেছে আর তাকে রক্ষা করতে গিয়ে চুমকি ম্যাম আহত হয়েছে, হাসপাতালে ভর্তি। উনি প্রেগনেন্ট আর ওই কুত্তার বাচ্চারা ওনার পেটে আঘাত করেছে। কথা বলা শেষ হওয়ার আগেই তীব্র এসে প্রিয়াসের কলার চেপে ধরে। কি বলছিস এসব? চুমকির কি হয়েছে বল? তুই মিথ্যা বলছিস? বল ওর ঠিক আছে। আমার চুমকি ঠিক আছে বল। পিয়াস মাথা নেড়ে বলে, নিচু করে চুপ হয়ে আছে। সে জানতো এমনটাই হবে। প্রেম নিচে চুল খামছে ধর, ওদিকে তীব্র পাগলামি করছে। হঠাৎ প্রেম উঠে দাঁড়ায়, গর্জে উঠে বলে, প্রিয়াস তুই? তীব্র আর প্রিয়াসকে দুজনকেই দিকে তাকায়। প্রেম বলে, লোক লাগা পিয়াস, বাচ্চার যেন কিছু না হয়। প্রিয়াস বলে, কিছু হবে না ভাই, বাচ্চার একা না, সাথে লাবিবকেও নিয়ে গেছে। প্রেম নিচে ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবের পর তীব্রর কাছে যায়। তীব্র প্রেমকে ধরে কান্না করে দেয়। এই ভাই কি বলছে? আমার চুমকির কিছু হলে আমি বাঁচবো না ভাই। তীব্র ভাই আমার, নিজেকে সামলা, আমার কথায় মন দে। তীব্র হঠাৎ থেমে যায়, কিছু না বলেই বেরিয়ে যায়। প্রেম কিছু একটা ভাবে বলে, প্রিয়াস ওরা কোন দিকে গেছে? প্রিয়াস বলে, ভাই আমাদের লোকেরা ওদের লুকিয়ে ফলো করছে, হালুয়াঘাটের দিকে যাচ্ছে ভাই। হঠাৎ প্রেম উচ্চস্বরে হেসে ওঠে। এমন সময় প্রেমের হাসার ব্যাপারটা
খুব একটা বোধগম্য হলো না। পিয়াস তবুও জিজ্ঞেস করলো কারণ সে জানে প্রেম কোনো কারণ ছাড়া হাসছে না। বুঝলি তো পিয়াস, ওর মরা চুলকুনি উঠে গেছে রে। পিয়াস বাঁকা হাসে। প্রেম নিজের ফোনটা বের করে কাউকে একটা টেক্সট পাঠায় আর পিয়াস বলে সবাইকে খবর দে, বের হ। প্রেম কপালে আসা চুলগুলো ঠেলে পেছনে দেয় আর তারপরে 2 আঙ্গুল দিয়ে চুলকাতে বলে, তোর জন্য খুব কষ্ট হচ্ছে রে শালা। তোর কপালে যে কি নাচে ভাবতেও পারছিস না। কথা দিচ্ছি তোর শরীরে 1 বিন্দু রক্ত আমি রাখবো না। তোর কলিজা আমি বিভৎস করে দিব। বিয়ে বাড়িটা যেমন একটা শ্রাদ্ধ বাড়িতে পরিণত হয়েছে। হাসি মজা দুষ্টুমি থেমে গেছে, মানুষগুলো কেমন নিথর হয়ে গেছে। ফিরোজ মির্জা মেহেরিনের পাপ্পা নামক লোকটি তখন আশেপাশে থাকা শত্রুদের পরপারে পাঠিয়ে নিচের দিকে আসছিল। তখনই হঠাৎ দেখতে পায় লাবিবের রুমে চুমকিকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে। পাপা নামক লোকটা দৌড়ে গিয়ে চুমকিকে ধরে। ফিরোজ মির্জা নিজেকে সামলে দৌড়ে সামনে ডাকতে থাকে। চুমকির রক্তাক্ত অবস্থা দেখে থমকে যায় সবাই। হাসপাতালের করিডোরে সবাই অবস্থান করছে। রাকিব সবাই দাঁড়িয়ে আছে পাথরের মতো। জীবন একটা চেয়ার টেনে বসে ল্যাপটপে কিছু একটা করছে। শান্ত একটু দূরে বসে আছে দেওয়ালে মাথা ঠেকিয়ে। তার চোখে নীরব অশ্রু বর্ষণ হচ্ছে। অল্প দূরে দাঁড়িয়ে কান্না করছে মালিহা মির্জা। ফাইজা চৌধুরী সামলাতে অক্ষম। রূপা বেগম একটু দূরে মাহিমকে কোলে নিয়ে বসে আছে। তার চোখে মুখে শান্ত। মেহেরিনের কোনো কথা বলছে না, কেমন জানি থম মেরে গেছে সে। ইব্রাহিম তালুকদার, তিনি হলেন ফিরোজ মির্জার প্রিয় বন্ধু আর তার একমাত্র শালা মানে মালিহা মির্জার ভাই। ইব্রাহিম হাওলাদারের স্ত্রী তমা হাওলাদার মা হওয়ার ক্ষমতা ছিল না। তমা হাওলাদার ও মালিহা মির্জা ছিলেন প্রিয় বান্ধবী। তাই ফিরোজ মির্জা ও মালিহা মির্জা নিজেদের 2 রাজকন্যা থেকে একজনকে তাকে দেন। সে থেকে ইব্রাহিম হাওলাদার হয়ে ওঠেন সবার পাপ্পা। শুধু মেহের নয়, সবারই পাপ্পা ছিলেন উনি। ইব্রাহিম হাওলাদার ভাবলেন চুমকির সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। চুমকিও তার মেয়ে থেকে কম ছিল না। এমন সময় দরজা খোলার আওয়াজ হয়। সবাই দৌড়ে আসে ডাক্তারের সামনে। মেহেরিন সোজা এগিয়ে যায়, শক্ত গলায় জিজ্ঞেস করে, ডাক্তার, চুমকি কেমন আছে? ডাক্তারটি আর কেউ নয়, তীব্রর মুখে মাস্ক না পরলে হয়তো মেহেরিন চিনে ফেলতো। তীব্র কিছুক্ষণ মেহেরিন দিকে তাকিয়ে থাকে, বলে, আপনারা শান্ত হন, পেশেন্ট ঠিক আছে, তবে মাথার আঘাত লাগায় অনেক রক্ত ঝরছে। তার শরীর দুর্বল, পেপার রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। একটু থম মেরে শান্ত গলায় বলে, সম্ভবত ওর পেটে আঘাত করা হয়েছে। এমন কথা শুনে সবাই আটকে ওঠে। শান্ত দৌড়ে গিয়ে বলে, ডাক্তার, আমার ওয়াইফ ঠিক আছে তো? আমার বাচ্চা ঠিক আছে? ওদের কিছু হবে না তো? তীব্র মলিন এসে মনে মনে বলে, আমি থাকতে ওর কিছু হতে দিব ভাবলে কি করে? এরপর শান্তর দিকে ফিরে দুদিকে মাথা নেড়ে বলে, কুলম্যান, কিছু হয়নি, তবে ওর ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে এমন যেন না হয়। শান্ত হন। এদিকে এগিয়ে বলে, চুমকি শোনে না। শান্ত হতে বলে, শান্ত কি আর বলে চুমকির কাছে যেতে। শান্ত যায়। চুমু খায় চুমকির হাত দুটো ধরে। চোখ বন্ধ করে নীরবে পানি ফেলছে সে। চুমকি চোখ মেলে তাকিয়ে দেখে মেহেরিন একটু হাসে। পরক্ষণে চুমকিকে দেখে অস্থির, এই তুই এখন এখানে কি করছিস মেহু? অস্থির হয়ে যায় চুমকি। বলে অস্থির হয়ে ওঠে মেহেরিন। চুমকির পাশে বসে আরো একটু এগিয়ে গিয়ে বলে, শান্ত হয় চুমকি। চুমকো শোনে না, উল্টো অস্থির হয়ে বলে, মেহু, আমার মাহিনকে ওরা নিয়ে গেছে। মাহিনকে ওরা ওর চোখের সামনে নিয়ে গেছে বলে সন্তানের জন্য হাজারি করতে থাকে। চুমকি কান্না থামাতে গিয়ে মেহেরিনের দিকে তাকায়। মেহেরিন হাসে। চুমকি 2 চোখ মুছিয়ে দেয়, আবার বলে, মাহিম আর মাহিন বড় হয়ে জানবে ওদের মামনি ছেঁচ কাঁদুনে। চুমকি হঠাৎ মেহেরিনের হাতটা ছেড়ে মাথায় নিয়ে বলে, আমার কথা দে, ওদের তুই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মৃত্যু দিবি। এইভাবে মৃত্যু দিবি যেন ওদের শাস্তি দেখে পশু পাখিরাও ভয় পেয়ে যায়। মেহেরিন হাসে, মাথা নাড়ে। জানিস তো মেহু, একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এতক্ষণ আটকে ছিল শিশু প্রাণপ্রিয় বান্ধবীর জন্য। যতটা নিজের সন্তানকে ভালোবাসে ততটাই তার প্রাণপ্রিয় বান্ধবীতে। কিন্তু বন্ধুরূপী বোন তার সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের কথা ভুলে গেছে, তার অনাগত সন্তানের কথা ভাবেনি। এটা মেহেরিন ভুলতে পারেনি। তাই সে এতক্ষণ বসেছিল চুমকির কাছে। রাজ কিছু বলে না, শুধু তাকিয়ে দেখে মেহেরিনের চোখের দিকে। মাফিয়া গ্যাংস্টার জানার পরেও আপনাকে বিয়ে করেছি। জানি আপনার শত্রুর অভাব নেই, তাও বিয়ে করেছি আপনাকে, কারণ আমি জানতাম আপনি নিজের পরিবারে নিরাপত্তা দিতে পারবেন। আপনার এত ক্ষমতা, এত লোক থাকার পরেও এত বড় একটা কাজ কিভাবে হলো?
রাজ মেহরিনের মাথাটা নিজের বুকে চেপে ধরে। মেহরিন চোখ বুজে নিজেকে শান্ত করে। রাজ শুধু বলে, কি চাও? মেহরিন যেন ওর কথার জন্য অপেক্ষা করছিল। মেহরিন সোজা হয়ে দাঁড়ায়, রাজের চোখে চোখ রেখে বলে, আমার ওকে চাই, ওর প্রতিটি বডি পার্ট চাই। কবি সাহেব, এ কথাটা যেন ওর জানোয়ারের বাচ্চা চিন্তা করতে পারবে না। আমার বাচ্চার গায়ে হাত দেওয়ার ফল কি হতে পারে? ওর কলিজা খানায় আমি মেহরিন শিকদার আগুন ধরিয়ে দেখতে চাই। কবি সাহেব, মেহরিনের কথা শুনে সবার মুখে যেন দুর্লভ একটা হাসি এসে গেল। রাজ গম্ভীর গলায় বলল, এখনই বের হব। তখনই জীবন বলে, তুই যা বলছিস ঠিক তাই রাজ, ওরা ওইদিকেই যাচ্ছে। রাজ হাসলো। কিছুক্ষণ আগে রাজ বলেছিল ওইদিকে ওরা যেতে পারে। তার আগে মেয়ের বলে উঠল, যেতে দাও, যেতে দাও। ওরা ভাবতেও পারছে না ওদের জন্য কি আসতে চলেছে। চুমকি সবার দিকে একবার তাকিয়ে বলল, আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও। সবাই চুমকিকে আশ্বস্ত করলো তারা চুমকিকে কথা রাখবে। ওপাশ থেকে কি বলে, শুধু চুমকি কেবিন থেকে বেরোতেই রাজকে কল দিল সাব্বিরকে। শুধু একটা কথাই বলল, 5 মিনিটে সব রেডি বের হব। ওই পাশ থেকে কি বললো শোনা গেল না। মুখের অভিব্যক্তি এক ছিল, রাগ জেদ সম্পূর্ণই ছিল। রূপা বেগম শান্ত কণ্ঠে বলল, আমার দুইজনই মা, আমাদের দুজনের সন্তান কোনো এক নরপশু নিয়ে গেছে। আমি আশা করি একজন মা হিসেবে নিজের পাশে আমার তরফ থেকে তুমি কিছু উপহার দিবে। মেহরিন ঠোঁটে খেলে গেল এক রহস্যময় হাসি। মামুনি, সে হয়তো জানে না আমরা বিপদে পড়লে ভয় করি না, কারণ আমরা নিজেরাই এক একটা বিপদ। রূপা বেগম মাথা নেড়ে বললেন, মাহিমকে আমরা সেভ রাখবো, চিন্তা করো না। যাও, নিজের কাজ শেষ করে সহি সালামতে ফিরে এসো আমার বুকে। অল দ্য বেস্ট মামুনি, তোমার বিজয়ে অপেক্ষায় থাকবে। মেহরিন মাহিমকে খুলে নিল, পাশের কেবিনে নিয়ে খাওয়ালো, তারপরে রূপা বেগমের হাতে দিল। এখন ওরা বের হবে। সবাই যাচ্ছে না, যাচ্ছে শুধু রাজ, মেহরিন, মেহরিদ, আরশ, লামিয়া, রাকিব, মেহবুবা, জীবন। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল ওরা। প্রথমে ওরা এলো একটা ফাঁকা মাঠে। সেখানে সারি বেঁধে দাঁড়ানো একটা হেলিকপ্টার। 11টা হেলিকপ্টার। সবাই যে যার মতো উঠে পড়লো এক একটা হেলিকপ্টারে। তারপর হেলিকপ্টার ছুটলো আকাশপথে। সবাই 45 মিনিট পর হেলিকপ্টার পৌঁছে গেল বিশাল এক খোলা মাঠে। সবাই একে একে নেমে পড়লো হেলিকপ্টার থেকে। সবাই এগিয়ে এলো। তাদের একটু সামনে সারি বেঁধে দাঁড়িয়ে আছে শখানেক বাইক। সবাই এগিয়ে যায় বাইকের পাশে। ওরা যেতে জঙ্গলের ভেতর থেকে প্রায় 80 থেকে 85 জন ছেলে মতো, ওদের পরনে কালো পোশাক, মাথায় হেলমেট। রাজকে দেখে সবাই হেসে উঠলো, রাজও হেসে উঠলো। সবাই বাইকে উঠে যে কেউ বলবে, দেখলেই ভাববে কোনো রেস চলছে। বাইকের তীব্র শব্দ তুলে এগিয়ে যেতে থাকলো নিজের গন্তব্যের দিকে। পাক্কা 25 মিনিট বাইক চালিয়ে সবাই এসে পৌঁছালো নিজেদের গন্তব্যে। এক বিশাল অরণ্য, যেখানে হাজার হাজার পর্যটন ঘুরছে। এতগুলো বাইক একসাথে দেখে আশেপাশে সবাই তাকিয়ে আছে রাজদের দিকে। ঠিক তখনই এক লোক এগিয়ে এলো পরনে রাজদের মতোই কালো পোশাক। সামনে এসে দাঁড়ালো লোকটা। হেলমেট খুলে সবার হাসি ঘাড় হলো। লোকটাকে রাজের কাঁধে হাত রেখে বলে উঠল, বুঝলি ভাইয়া, কেন যেন নরপিশাচদের মৃত্যু দেখি না তাদের তরতাজা রক্ত ছেঁচো মেরে হাত অনেক গন্ধ করেছি। এবার নরপিশাচের পালা। রাজসহ সবাই হেসে ওঠে। হঠাৎ লামিয়া হাসতে হাসতে বলে উঠল, উফ শিহাব ব্রো, তোমার সেই ইচ্ছে খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে। শিহাব এসে উত্তর দিল, অবশ্যই। হৃদ গম্ভীর স্বরে বলল, এখানে সময় নষ্ট করা চলবে না, আমাদের এগোতে হবে। তা দেখে হৃদের কথায় যেন সবাই তার দিকে তাকালো। তা দেখে হৃদ আবারও বলে, তোরা বুঝতে পারছিস না, মাহিন ওদের কাছে আছে। ও তো ছোট্ট শিশু, মা ছাড়া কতক্ষণ আর দূরে থাকবে, কত ঘন্টা যাবৎ আছে দূরে। হৃদের কথায় মেহরিনের ভেতরটা কেমন মুচড়ে উঠল। রাজ হৃদের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, মাহিন একদম ফিট অ্যান্ড ফাইন আছে। আমি যদি খুব ভুল না হয় তবে সে এখন এক নারীর কাছে আছে, যিনি তাকে মায়ের মতোই আগলে রেখেছেন। তোরা কি মনে হয় রাজ শিকদার এত কাঁচা খেলোয়াড়? রাজের কথায় সবাই তাকায় তার দিকে। মেহরিন কিছু বলতে চায়, কিন্তু রাজের চোখে গভীরতা দেখে আর কিছু বলতে পারে না। এদিকে সাব্বির নিজের ফোনটা রেখে বলে, বস সব রেডি, চলুন। অন্যদিকে মহাসড়কে ঝড়ের গতিতে ছুটে চলেছে 11টা কালো মার্সিডিউস। শত শত গাড়িতে পেছন থেকে ছুটে চলেছে তারা। দেখে মনে হচ্ছে কত তারা তাদের
সেই 11টা গাড়ির পেছনে একই তালে ছুটে আসছে 35টা ট্রাক, যাতে কমপক্ষে 170 জন মানুষ আছে। গাড়িগুলি এসে থামলো জঙ্গলের এক বিশাল টিলার ওপরে। প্রথমে গাড়ির দরজা খুলে বের হয়ে এলো প্রেম নেওয়াজ। তার চোখের দিকে যেন আগুন ঝরছে। আগুন থেকে নেমে এসে গাড়ি থেকে নেমে এসে একটা সিগারেট ধরালো, টিলার ওপর উঠে দাঁড়ালো, বাজ পাখির মতো চারপাশে চোখ ঘোরালো। হঠাৎ কিছু একটা দেখে হাসলো। এই সিগারেটের মতোই পিষে পিষে মারবো সবগুলোকে। প্রেম সবার দিকে একবার দেখে পিয়াসের দিকে তাকালো। পিয়াস একটা দূরবীন তুলে নিয়ে প্রেমের হাতে দিল। ভালো করে সব কিছু দেখে নিল প্রেম। সব ছড়িয়ে পড়, আমার ওরা না পাওয়া পর্যন্ত কেউ কিছু করবি না। সবাই মাথা নেড়ে নিজেদের কাজে লেগে পড়ল। ধরিত্রী তখন নেমে এসছে কালো অন্ধকার। অন্ধকার হওয়ার সাথে সাথে চারপাশটা ভেসে আসছে এক বিকট শব্দ। শব্দের তীব্রতা এতই বেশি যে সবার মাথায় শুরু হয়েছে ব্যথা। অমন আওয়াজ এবং এক গুলির শব্দ, যা বিকট আওয়াজ আর শব্দের কারণে ঢাকা পড়ে যাচ্ছে। সেই গুলি একজন ঠাস করেই পড়ে গেল, আর সেখানে খুব সাবধানে অন্য একজন বসে পড়লো। ভাবটা যেন এমন কিছুই হয়নি। রাজ বসে আছে একটি গর্তে, সবার কানে হেডফোন, যার কারণে এই বিকট শব্দ তাদের সমস্যা হয়নি। রাজ হঠাৎ ইশারা করতেই মেহের, লামিয়া, মেহবুবা বের হয়ে আসে সামনে থেকে। একটু এগোতে গিয়ে চার রমণী একে অপরের দিকে তাকায়। চার অতি সুন্দরী রমণী ঠোঁটে হাসি রেখে এগিয়ে যায় তাদের পরিকল্পনা বাস্তবে রূপান্তর করতে। রাকিব বলে উঠল, এটা কি ঠিক হলো? এরা হাজার হলেও তো ওরা চারজনই মেয়ে। রাকিবের কথায় উত্তর দিল হৃদ, তুই ওদের এখনো চিনতে পারিসনি, চিনলে এমনটা বলতি না। রাকিব আর কিছু বলে না। সবাই তাকায় ঘড়ির দিকে। সবাই টাইম সেট করা হলো 10 মিনিট। বিশাল এক বাংলোর সামনে এসে থামলো তারা। চার রমণীর পরনে ওপরে তাকিয়ে হঠাৎ বিশাল দেওয়ালের ওপরে টপকে ভেতরে চলে যায়। কিছুটা দূরে থেকে কয়েকজোড়া চোখ তা দেখে বাঁকা হাসে। দেওয়াল টপকে ভেতরে ঢুকেই দেখা গেল সেদিকে ঢুকতে গিয়েই কেউ নেই। তারা অবাক, একে অপরের দিকে তাকায়। অবাক হলো, ভাবছে এখানে কেউ নেই কেন। মেহের ইশারায় বোঝালো সব ঠিক আছে। তারপর আবার অবাক হওয়ার ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলে বাঁকা হাসি দিয়ে আবার এগোতে লাগলো। এদিকে টিলার ওপর প্রেম ঠোঁট কামড়ে হাসে, মনে মনে বলে, তোমার বিপদ হয় এমন কিছু আমি হতে দিতে পারি না। আমি যে চিনি তোমায়, তোমার যাওয়ার দেখেই বুঝতে পেরেছি এমনটাই হবে, তাই তো আগে থেকেই সব সরিয়ে ফেলেছি। এইদিকে মেহের একটা টেক্সট পাঠালো। সেই SMS দেখে রিজ সামান্য উপরের দিকে তাকিয়ে হাসলো। সামান্য একটু অবাক হলেও রাজ হাসলো। ওইদিকে প্রেম সবাইকে একবার দেখে পিয়াসের দিকে তাকালো। পিয়াস এসে মাথা নাড়লো। মেহেরিনা খুব সতর্কতার সঙ্গে সামনে এগোলো। দুটি ছেলে এসে দাঁড়ালো, এদিকে ওদিক তাকায়, তবে বর্ষার মতো অস্ত্র মুখে ঢাকা। দুই পাশে থেকে মেহেরিন আর মেহের হঠাৎ ঝাঁপিয়ে পড়ে দুজনের ওপর। হঠাৎই তাদের সামনে আসা লোক দুটো ঘাবড়ে যায়, কিন্তু কিছু বলার সুযোগ পেল না। তার আগে মেহের দুজনের মাথা ধরে জোরে একটা ঘুরিয়ে দেয়, ফলে তারা পড়ে যেতে নেয়। তার আগে লামিয়া আর মেহবুবা এসে ধরে ফেলে, টেনে বাম দিকে নিয়ে ফেলে দেয় তাদের। আশেপাশে তাকিয়ে একটা কালো কাপড় দিয়ে ঢেকে দেয় দুজনকে। মেহেরকে ডেকে ওঠে জীবন। ওই পাশ থেকে জীবন সাড়া দেয়। জীবন মেহেরের জন্য অপেক্ষা করছিল। সে বলেছিল শুরু করে মেহের, তুমি যেদিকে আছো তার বাম পাশের দিকটাই যাও, সেখানে 3টা রুম আছে, একদম শেষ রুমটাই যাবে, সেখানেই লাবিব আছে। মেহের ওকে বলে সেদিকেই তাকায়। সবাই সতর্কতার সাথে এগিয়ে যায়। সবার আগে লাবিবকে উদ্ধার করতে হবে, কারণ তারা জানে মাহিন সুরক্ষিত। লাবিবকে ছাড়াতে পারলে খেলা পুরোটা ওদের হাতে। প্ল্যান মাফিকই সব হচ্ছে। ওরা একটু সামনে এগিয়ে যায়, হঠাৎ করে কারো পায়ের শব্দ পেয়ে লুকিয়ে পড়ে। একটা মেয়ে এসে থামে। লামিয়া তেড়ে যেতে চায়, কিন্তু মেয়ের কথায় থেমে যায়। ম্যাম, আপনারা আমার সঙ্গে আসুন। আইনো আপনারা 4জনই এখানে আছেন, খুব ধীরে কথাগুলো বলল মেয়েটি। এদিকে মেহের মেয়েটার গলা শুনে আগে ওপরের দিকে তাকালো। হঠাৎ লামিয়া বলে উঠল, কোডের কথা জিজ্ঞেস করার সাথে একটা কারণ কাজ করছে। কারণ রাজ বলেছিল কেউ যদি তাদের বলে তাদের লোক, তখন কোড যেন চায়, যদি কোড বলতে পারে তবেই তাদের লোক। মেয়েটি তখনই কোড বলল, RS009। লামিয়া হাসলো। লামিয়া হাসিতে মেহের ও মেহেরিন যা বুঝে গেল। রাজ কেন ওদের ভেতরে ঢুকতে
দিতে মানা করেনি। সে উত্তর যেন পেয়ে গেল সবাই। মেহেরিনরা বেরোতে গেলে হঠাৎ মেয়েটা মাথা নাড়ে না করে উল্টো দিকে ঘুরে দাঁড়ায়। ঠিক তখনই মেয়েটি এগিয়ে এলো দুটো ছেলে। মেঘা, তুমি এখানে কেন? একজন জিজ্ঞেস করলো। মেঘা নামের মেয়েটা মুখ উত্তর দিল, আই এম সরি অবিলিয়েটলি টু অ্যান্সার ইউ, গো অ্যাবাউট ইউর বিজনেস। ছেলেগুলো রাগি চোখে একবার মেঘার দিকে তাকালো, তারপর চলে গেল। ছেলেগুলো যেতেই মেঘা ইশারা করে মেহরিনকে বের হতে বলল। ওদের দিকে সে সোজা চলে গেল, লাবিব যেখানে ছিল আটকানো সেই দিকে। ভেতরে ঢোকার আগে মেঘা এদিক ওদিক তাকিয়ে মেহেরকে বলল, ম্যাম, ভেতরে একটা সিসিটিভি আছে। কথাটা শুনে মেহের আর লামিয়া মেহেরিন এদিকে তাকালো। মেহের বাঁকা হেসে মেঘাকে বলল, কোথায় আছে বলতে পারো? মেঘা মাথা নেড়ে বলল, একদম ঘরের বাঁদিকে, জানালার ঠিক ডান পাশে ফুলের টবে। মেহের হেসে পা একটু উঁচু করলো। একটা ছোট সাইলেন্সার লাগানো ছোট পিস্তল বের করলো। দরজাটা খুলে ফাঁক করে জায়গা মতো তাকালো, তারপর চোখ বুজে তাকালো, নিশানা তাক করে গুলি চালালো। সাথে সাথে ফুলের টপটা ভেঙে গেল। রুমটা সাউন্ড প্রুফ হওয়ায় কোনো সমস্যাও হলো না, কিন্তু ভেতরে থাকা তিনজন লোক হকচকিয়ে ওঠে, এদিক ওদিক ছুটল। একজন বেরোতে চাইছে, তার আগেই মেহেরিনরা ঘরে ঢুকে দাঁড়ালো। পাঁচজনই ঝাঁপিয়ে পড়লো তিনজনের ওপর। আশেপাশে তাকালো, কিন্তু লাবিব তো দেখা যাচ্ছে না। সবাই মেঘার দিকে তাকালো। মেঘা চোখের ইশারায় যেতে বলল। মেঘা গিয়ে সুইচ টিপতে একটা দরজা খুলে গেল ঘরের ভেতর থেকে। সেখানেই হাত পা দরজার সাথে বাঁধা অবস্থায় আছে লাবিব, সারা শরীর রক্তাক্ত, এখনও নাকে ডগা বেয়ে রক্ত পড়ছে। মেহেরিনের বুকের ভেতরটা কেঁপে উঠল। লামিয়া দৌড়ে গিয়ে বলল, ব্রো বলে ডেকে উঠল। ওদিকে ডাকে লাবিব চোখ মেলে তাকালো। মেহেরের হাতের মুঠো ফেলে চোখ খুলে রাগে যেন জ্বলে উঠল। মেহবুবাকে কাঁদতে দেখে লাবিব ঠোঁট কামড়ে হেসে পরক্ষণে বিরক্তি গলায় বলল, এই লাদা বাচ্চা, কাঁদছো কেন? তোর জামাই কি মরে গেছে নাকি? মেহের ভুরু কুচকে বলে, আরে ওকে। লাবিব হেসে মাথা নাড়ে। মেহের বাঁকা হেসে বলে, প্ল্যান। লাবিব মাথা নেড়ে হেসে দিল। মেঘা এগিয়ে এসে মিষ্টি হেসে বলল, ইয়েস ম্যাম। তবে স্যারের শরীরে যে আঘাতগুলো চিহ্ন দেখছেন সবগুলো ভুয়া, তবে রক্তগুলো সত্যি, কিন্তু সেটা স্যারের নয়। এতক্ষণে সবাই বুঝতে পেরেছে আসল ঘটনা কি। লাবিবও হেসে ফেলল। এদিকে মেহবুবা রাগে গজগজ করতে করতে দাঁড়িয়ে রইল। মনে মনে কত ভাবে যে লাবিবের গোষ্ঠী উদ্ধার করলো তা শুধু সেই জানে। লামি এসে ভাইকে জড়িয়ে ধরলো, বলল। লাবিব মেহেরিনের দিকে তাকিয়ে বলল, চুমকি আপু। মেহেরিন হেসে জানালো, সব ঠিক আছে। যেখানে আমার কিছু হয়নি সেখানে আমাদের বাচ্চা কিছু হতে দিব? কাঙ্ক্ষিত উত্তর পেয়ে মেহেরিন হাসল। লাবিব নিজের শরীরের ঘাড় হাত সব ফোটালো, তারপর মেঘার দিকে তাকালো। মেঘার সাথে সাথে পানি এনে দিল। লাবিব হাত মুখ ধুয়ে নিল। ওইদিকে মেহের জীবনকে সিগন্যাল দিল। মেহেরিনরা বেরিয়ে গেল। গন্তব্য সবার একটাই, নরপিশাচের মুখোমুখি হওয়া। ওইদিকে সময় শেষ হওয়ার আগে রাজরা এগিয়ে এলো। দাঁড়ালো সেই বাংলোর গেটে, হাতে মেশিন গান। রাজ সবাইকে দেখে হাসলো, বলল 3, 2, 1 বলতে গেটটা ভেঙে পড়ল। মাটিতে পড়তে চারপাশে ধুলোর মতো পড়ে গেল। আস্তে আস্তে স্পষ্ট হলো রাজের মুখ। গেট ভাঙার শব্দে কতগুলো ছেলে দৌড়ে এলো, কিন্তু আফসোস কেউ এসে জায়গা মতো দাঁড়াতে পারলো না। তার আগে এক একজনের মাথা বুক ঝাঁঝা করে দিল গুলিতে। রাজ মনে সুখে মেশিন গান চালাতে চালাতে, তবে শুধু রাজ নয়, রাজের সাথে আরও একজন গুলি ছুড়ছে, বৃষ্টির ফোঁটার মতো সাই সাই করে গুলি ছুড়ছে। দুজন সামনের দিকে, একজন সামনাসামনি, অপরজন আড়াল থেকে। দুজনের মেশিন গানও এতই নিখুঁত। রাজগুলিগুলো ছুটতে দেখে ঠোঁট কামড়ে হাসলো। বাকিরা সব দেখলো, কিন্তু কিছু বলল না। তাদের ধারণা বাকিগুলো হয়তো রাজের লোকদেরাই করছে। রাজ ছাড়া আর কেউ জানলো না আড়ালে কে। এক এক করে সবাই ঢুকে পড়লো সেই বাংলোতে। অবশ্য রীতিমতো কারণও আছে বইকি। রুমটা ভীষণ বড়। একটা বিশাল জানালা, সাদা টাইলস, আসবাবপত্র সব বিদেশি। সাদা টাইলস, আসবাবপত্র সব বিদেশি। দেখে বোঝা যায় দেশের বুকের ভেতরে হলেও বাংলো সাজানো হয়েছে একেবারে বিদেশি কায়দায়। এসব দেখে রাজ বাঁকা হাসে। শিয়াব বলে, শালা কালো টাকার কুমির, বুঝলি? লাবিব বলে, দেখে এলেই তো বোঝা যাচ্ছে। বাথরুমে এসি লাগিয়েছে। বেশি টাকা হলে মানুষের রুচিরও কতটা অবপতন হয়। লাবিবের কথায় সবাই ফিক করে হেসে দেয়।
কিছুক্ষণ পরে টিপে টম অ্যান্ড জেরিতে আটকে যায়। শুধু রাজ নয়, বাকি সবারও একই দিকে নজর। টিভিতে সবাই দৃষ্টি আটকে গেছে জেরির দিকে। জেরি টমের মুখে একটা বেলচা দিয়ে বাড়ি মেরে ছুটছে, আর টম সেটাকে ধরার চেষ্টা করছে। শিহাব জীবন একসাথে বলে, এই জন্যই লোকজন বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তবে কথায় সবাই সায় দেয়, তবে বাঁকা হেসে বলে আসল কথা তা না। নীরবে যুদ্ধ করে যে সবচেয়ে উচ্চ শব্দে জিতে, বুঝলি? টম নিজের আকার দেখে, কিন্তু ছোট জেরির আকার ছোট হলেও যে তার মাথায় বুদ্ধি ভর্তি এটা সে বুঝে না। যেখানে শক্তি কাজ করে না সেখানে বুদ্ধি দিয়ে কাজে লাগাতে হয়। রাজের কথার পিঠে মেহের হেসে বলে, লুক লাইক ইউ ব্রাদার। রাজ হাসে, মাথা একটু ঝাঁকিয়ে বুকের ভেতর হাত রেখে বলে, জিও সিস্টার। রাজের কথায় সবাই হেসে ওঠে। যা বুঝে সবাই বাঁকা হাসে, নিজের জায়গায় ঠিকঠাক হয়ে বসে। একটা লোক কানে হেডফোন লাগিয়ে হেলে দুলে আসছে, গায়ে শুধু 3/4 প্যান্ট, গলায় ঝুলছে তোয়ালে, চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে, বোঝা যাচ্ছে সদ্য শহর নিয়ে আসছে। হ্যাঁ সেই তো, একটানা 2 ঘন্টা সুইমিং করে আসলো তো। আপনারা হয়তো জানেন সুইমিং পুল সাধারণত বাইরে বা ছাদে হয়, কিন্তু এই বাংলায় আছে একেবারে ভিন্ন ব্যবস্থা। 3 তলার একটা রুম জুড়েই বিশাল সুইমিং পুল, যেখানে পুরোপুরি ঘরের মতো করে সুইমিং পুল করা হয়েছে। পাকা 2 ঘন্টা সুইমিং করে এখন বিশ্রাম নিতে যাচ্ছে লোকটা। পুরো বাংলো সাউন্ডপ্রুফ হওয়ায় সদ্য যে তাণ্ডবগুলো হলো সে সম্পর্কে বিন্দুমাত্র খবর নেই তার কাছে। আচ্ছা, লোকটি যদি জানতো এই গোসলটাই তার শেষ গোসল, তাহলে কেমন হতো? হয়তো মৃত্যুর ভয়ে মৃত্যুর আগেই পটল তুলতো। তবে লোকটা দেখলে কেউ বলবে না এই লোকটা মানুষরূপী পশু। এই যে জিম করা পেশানো বডি, দেখে তাকে বোঝাই যায় না। চুলে ব্রাউন, চোখে হালকা বাদামি, দেখতে একেবারে বিদেশি ধাঁচের, একটা ভুরু কাটা, ঠোঁটের নিচে একটু সেলাইয়ের দাগ, দেখে কি সুন্দর লাগছে। তবে তো সে জাহান্নামী। লোকটা হেলে দুলে দরজার সামনে এসে দাঁড়ালো, পাশে তাকায়। দূরে 2জন ছেলে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। অপর পাশে ফিরে দেখে সেখানেও একই অবস্থা। সব দেখে লোকটা বাঁকা হেসে নিজের জন্য বরাদ্দকৃত রুমে ঢোকে। রুমটা অন্ধকার। লোকটা ভিতরে বিরক্ত হয়ে গালিবাজ করতে করতে লাইট অন করে। লাইট জ্বলে যা দেখে তা দেখে যেন তার চোখ বেরিয়ে আসার উপক্রম। লোকটা হয়তো নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। লোকটা কেমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই হেসে উঠল। হাই ব্রো, হোয়াটসঅ্যাপ, চিনতে পারছো? তোমার অনলি বাদার, রিত তালুকদার। হাউ আর ইউ? এভরিথিং ইজ ওকে ব্রো। লোকটা হয়তো নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। লোকটা এমন করতে দেখে সবাই হেসে উঠল। এমন সহজ সবলীলায় রাজ আর বাকিদের দেখে লোকটার যেমন হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। এদিকে মেহের বিরক্ত হয়। তার মনে হয় এত কথা বলে সময় নষ্ট করা তো আজব। লোকটা তখনও হতভম্ব। সুস্থ অবস্থায় আমার সামনে এলেও বের হবে সব কয়টা লাশ হয়ে। রাজের চোখে চোখ রেখে বলে লোকটি। রাজ বাঁকা হাসে। লামিয়া তেড়ে আসতে চায়, তবে তার আগে আটকে দেয় আরস। লামিয়া তখন ভাজ খাই গলায় চিৎকার করে উঠল, ব্লাডি বিচ, আই জাস্ট কিল ইউ। রাজ একবার লামিয়ার দিকে তাকিয়ে চোখের ইশারায় শান্ত হতে বলল। মেহরিন লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কার লাশ বের হবে সেটা না আমরাই জানি, কিন্তু 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 তোর শরীরের সঙ্গে তোর অঙ্গবিশিষ্ট থাকবে কিনা এটা অনিশ্চিত। মেহরিনের কথায় লোকটা বিকট হেসে ওঠে। উফ, মেহরিন শিকদার। ঠোঁট কামড়ে লোকটা আবার বলে, তোমার শরীরে এত কারেন্ট কেন বলো তো? লোকটা শেষ হতেই 2-1টা কিলঘুষি খেলো। একদিকে লাবিব, অন্যদিকে জীবন। মার খেয়ে লোকটা হাসলো। ঠোঁট কেটে গেছে, রক্ত বের হচ্ছে। লোকটা থুতু ফেলে। মনে হলো সে জানতো এমনই হবে। হঠাৎ লোকটা গিয়ে সোফায় বসে পড়লো। কাউকে ডাকলো না। বিচক্ষণ মানুষ হয় বুঝতে দেরি হলো না এখানে রাজের লোক আছে বলেই এত সহজে ঢুকেছে এরা। লোকটা রাজের দিকে ফিরে বলল, তোকে আর তোর বউকে কয়েকবার মারলেও আমার জ্বালা কমবে না। তবে তোর বউ আমি মারতে চাইনি। আমি তো ওকে নিজের কাছে রাখতে চেয়েছিলাম, বাট গড নোস ওই মেয়ের ভেতরে কি যেন আছে। দুনিয়ার সব বালেরা ওর পেছেই পড়ে। রাজ শিকদার আমার সোক্লার্ড ব্রাদার রিত তালুকদার, আর ওই মাদার টুটটুট প্রেম, ও নাকি ওর পিছেই পড়ে আছে। বলতেই রাজ বাধা দিয়ে বলল, তোর আর তোর বাপ দুজনেরই নজর খারাপ। এটা কি জন্মগত অভ্যাস নাকি? আমায় দেখে আমার বউকে ছাড়া আর কারো দিকে তাকায় না।
হাজারজন চাইলেও ও শুধু আমারই। তাই আমি একটা কথা বুঝি না, তোদের সমস্যাটা কোথায় বাপ ছেলের? রাজের কথায় লোকটা ক্ষীণ চোখে তাকালো, বাকিটা মুখ চেপে বলল। মেহরিন রাগী চোখে তাকাতেই কিছু বলতে চাইছিল, কিন্তু রাজ তাড়াতাড়ি বলে উঠল, বউ একদম চুপ, একদম চুপ, নইলে এক থাপ্পড়ে দাঁত ফেলে দিব। এবার সবাই হো হো করে হেসে ফেলল। মেহবুবা হাসতেই বলে উঠল, ভাইয়া থাপ্পড় মেরে দাঁত ফেলতে পারবে তুমি? তা আবার মিহুয়াপুর। মেহরিন মুখ ফেলিয়ে রাজের দিকে তাকালো, মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল। মেহরিন মুখ ফুলিয়ে রাজের দিকে তাকালো। রাজ তখন হৃদের কাঁধে হাত রেখে বলল, যা ভাই, বড় ভাইয়ের সাথে সুখ দুঃখের একটু গল্প করতে পারি না? হৃদ মুখ ভার করে বলল, হ্যাঁ তবে শোন। রাজ হাসে, মাথা নাড়ে। মেহের বিরক্তিতে মুখ অন্যদিকে তাকিয়ে বলে, নাটকবাজ। হৃদ গিয়ে বসে পড়ে লোকটার পাশে। হাই মাই সুক্রুল ব্রিকবাদার, রূপন তালুকদার। রূপন সামান্য হাসে, হ্যাঁ আমি তোমার ভাই। আমি জানি তুমি আমাকে কখনো ভাই মানোনি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে নিজের ভাই ভেবেই সারা জীবন এসেছি। তাই তো মেহরিনের পছন্দ করার পর থেকে তোমার সাথে তার বিয়ে দিতে রাজিও হয়েছিলাম, শুধু তোমার জন্যই। আমি ওকে ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু জীবনের প্রথম কোনো একটা মেয়েকে আমার ভালো লাগা, কিন্তু তার কিছু দিন পরে জানতে পারি যে আমার ছোট ভাইও সেই মেয়েকে লাইক করে। তাই বাবার সাথে কথা বলে ওর সাথে তোমার বিয়ে ঠিক করার বন্দোবস্ত করে দিই, কিন্তু আমি করেছিলাম শুধু তোমার জন্য। নিজের পছন্দের নারীকে ছেড়ে দিতে চেয়েছিলাম। মেহরিন ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো। রাজের মাথায় রক্ত যেন টকবক করছে, কারণ এটা তার বউ। হাজারজন চাইলেও এটা শুধু তারই বউ। হঠাৎ হৃদ রূপনকে জড়িয়ে ধরলো। রূপন এর জন্যই প্রস্তুত ছিল না, কিছুটা অবাক হলো। হঠাৎ হৃদ কান্না শুরু করে দিল। ও ভাই রে, এখন তোর কি হবে রে? তোর জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। ওদিকে রূপন হাবলার মতো তাকিয়ে রইল। আশেপাশে বাকিরা হাসিতে লুটোপুটি খাচ্ছে। হঠাৎ হৃদ রূপনের তোয়ালে টেনে নিল, চোখ মুছে, তারপর সেটি দিয়ে নাক পরিষ্কার করে, তারপর রূপনের গলায় ঝুলিয়ে দিল। রূপনের মাথার ওপর দিয়ে যাচ্ছিল সবটুকু। এদিকে লামিয়া আর মেহবুবা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সিরিয়াস মুহূর্তে কিভাবে উল্টাপাল্টা কাজ করছে। রাজ দুহাত তুলে সবাইকে থামতে বলল, তারপর বলল, অনেক মজা হয়েছে, এবার কাজে আসা যাক। রাজের কথায় মেহরিন মুখ বাঁকালো। রাজ এগিয়ে এসে রূপনের কাছে কিছু বলতে চেয়ে রূপন বাঁকা হাসলো। এখানে তো ঢুকে গেছিস, তবে ভুলে যাস না তোর ছেলেরা কিন্তু আমার হাতে, তোর ছেলে কিন্তু আমার হাতে। এ কথা শুনেই যেন রাজের হাসি গায়েব হয়ে গেল। এ কথা শুনে সবাই হেসে ওঠে। রাজ রূপনের মুখোমুখি বসে, পায়ের উপর পা তুলে ইশারা করে লাবিবকে দিকে। রূপনও রাজের ইশারা অনুসরণ করে তাকায়। রূপন দেখে, চোখ টিপে দেয় লাবিব। রূপন হাসে। লাবিবকে প্রথম সে সুস্থ দেখে বুঝে যায় সবই রাজের প্ল্যান। তুই একটা জলজ্যান্ত আবোল, এই কথাটা জানিস? এ কথাটা কি তুই জানিস? মানুষ অন্যের পুটকিতে গু আছে কিনা দেখতে সারাক্ষণ ব্যস্ত থাকে, অথচ নিজের সাথে কি আছে সেটা বুঝতে চায় না। তুই হলি তেমন। রাজের এমন কথায় সবাই হেসে ওঠে। তোমরা এমন করছো কেন? শোনো, সবারই তো পুটকিতে গু আছে, গন্ধ আছে, আমারটাই নাই। তাহলে কি এমন হয় বলো? কারণ আমি আমার বইয়ের সাবান চুরি করে ব্যবহার করি, আর সেই সাবানে এমন সুবাস যে পাতলেও কোনো গন্ধ থাকে না। স্যান্ডেলিনা সাবানের গন্ধ, বুঝলে? হাজার ফুলের সুবাস। রাজের কথা সবাই হু করে হেসে ওঠে। শিহাব এর কথায় আবারও হাসিতে ফেটে পড়ল। এর মধ্যে শিহাব বলল, আগে এখানকার চ্যাপ্টার ক্লোজ করি, তারপর পাদের গন্ধ সুখে দেখব। শিহাবের কথায় সবাই হেসে উঠল। রাজ মেহরিনকে লক্ষ্য করে শীষ বাজাতে লাগলো, আর এদিক ওদিক তাকালো যেন সই মেহরিনকে দেখছেই না। মেহরিন রাগে কিছু বলতে যাচ্ছিল, তার আগে রাজ বল, এই কাজ শুরু কর তোরা। বাল, এই কাজের জন্য সব ফাঁকিবাজি করছিস। রাজ হঠাৎ হাসি হাসি মুখ করে দাঁত শক্ত করে চেপে ধরে। যেখানে আমার ভাইকে কিছু বলতে পারিসনি, সেখানে নিজেকে ঢেরে এসে কিভাবে আমার কিছু করবি বলতো? এই ওয়েট, দাঁড়াও, তুই তো মরেই যাবি। মরতে মরতে একটু উপকার করে যা। রূপন ভেতরে ভেতরে ভয় পেয়েও ওপরের দিকে শান্ত থাকে।
ভেতরে ভেতরে ভয় পেয়ে ওপরের দিকে শান্ত থাকে, মনে মনে ভাবে একটু হলেও বাঁচার আশা থাকে, কারণ মূল অস্ত্রটা এখনো কাজে লাগেনি। রাজ দাঁত বের করে বলে, আমার বোন লামিয়া আছে না, ও তোর ওপর একটু এক্সপেরিমেন্ট করবে কেমন মামু? অনেক কিন্তু শিখিয়েছি ওকে, এগুলো ঠিকঠাক বুঝলি? রূপন বাঁকা হাসে। তুই হয়তো ভুলে যাচ্ছিস, তোর ছেলে আমার হাতে, আমার একটা ইশারাতে ওর দেহ থেকে প্রাণটা পাখি উড়াল দিবে। এই পর্যন্ত বলেছিল রূপন, কিন্তু থেমে গেছে, থামিয়ে দিল মেহেরিন। রূপনের গলা চেপে ধরেছিল সে। রাজ দীর্ঘশ্বাস ছেড়ে কোনো রকম মেহেরিনকে টেনে সরায়, কিন্তু মেহেরিনকে সরানো যাচ্ছে না। মেহবুবা লামিয়া চেপে ধরে আছে মেহেরিনকে। রাজ রূপনের গালে মেয়েদের মতো একটা গুঁতো মেরে বলে, গোলামের ঘরের গোলাম, একটু চুপ করতে পারস না? আমার বউকে রাগালে বাবাহ সম্পদ হারাবি। মুহূর্তে রূপন খেপে ওঠে, রাজের কলার ধরতে যাচ্ছিল, তার আগেই দূরে ছিটকে পড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় এইটুকুই, এই যে একটা মেয়ে তার পায়ে লাথি মেরে তাকে সরিয়ে দিল। বহুত আশ্চর্য হচ্ছে, লামিয়া সে দুর্বল জায়গা বেছে নিয়েছে। রাজ আর বাকিরা হাসে। রূপন দলাই ধরে দেয়াল ধরে নিজেকে সামলায় আর চিৎকার করে ডাকে, এই কে আছিস, এদিকে আয়। রূপনের কথার সাথে সাথে রুমে ঢুকে পড়ে কিছু ছেলে, কিন্তু ঢুকতেই রাজের দিকে বন্দুক তাক করে না, রূপনের দিকেই ধরে। তাদেরকে রূপন হেসে ফেলে। সে আগেই বুঝেছিল, তবুও ডেকেছিল শেষ প্রচেষ্টা করতে। রাজ দুদিকে মাথা নেড়ে হাসে, শালা আমার কথায় কেউ গুরুত্ব দিল না। তখন যে গুয়ের কথা বললাম, সেটা কেন বললাম তুই বুঝলি না? শোন, একটা সিক্রেট বলি, তোর কাছে যারা আছে না তারা তোর না, আমার কথাতেই আছে। তোর কথাতে আজ কাজ করলেও চলে আমার কথায়। তুই যাদের জোরে বুক ফুলিয়ে বেড়াস, ওরা তোর নামের লোক হলেও কাজে আমার, বুঝলি? শোন, আমি রাজ শিকদার, নিজের আপন মানুষের থেকেও শত্রুর পেছনে সময় দেয় বেশি, ওদের কাছাকাছি থাকি বেশি। তোর মৃত্যু তো ফরজ হয়ে গিয়েছিল 2 মাস আগে, যেদিন তুই আমার 2 রাজপুত্র পৃথিবীতে এসেছিল। আর রাজের এমন কথার সাথে ভুরু কুঁচকে সবাই রাজের দিকে তাকায়। মুহূর্তেই রাজের মুখটা পাল্টে যায়, হিংস্র হয়ে ওঠে। রূপনের নাকে ঘুষি মেরে বলে, আমার বাচ্চা আর বউকে কিডন্যাপ তোর কথাতে করা হয়েছিল, তুই করিয়েছিলি সব জেসিকে দিয়া। কি ভেবেছিস আমি কিছু জানি না? এইটুকু বলে রাজ থামে না, আরো বলতে শুরু করে। আগে দরজা খুলে ঢুকে মেঘ আর একটা মহিলা, যার কোলে ঘুমিয়ে আছে মাহিন। মহিলাটিকে সবাইকে দেখে সুন্দর করে হাসে। মেহেরিন অবাক হয়, প্রেমা আপু। মহিলাটা হেসে মাথা নাড়ে। মেহেরিন দৌড়ে এসে প্রেমার কাছে যায়, যেন মাহিনকে নিতে যাবে। এই সময় ঘরে ঢুকে আসে মুখোশধারী লোক, সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয়। তা দেখে রূপন হেসে ওঠে। রূপন দাঁত চেপে হেসে বলে উঠলে, কি ভেবেছিস আমি এত কাঁচা খেলোয়াড়? ভুলে যাস না, আমি শুধু বাংলাদেশ নয়, পুরো দুনিয়ার কোণে কোণে ঘুরি। কোথায় কেমন চাল দিতে হবে আমি খুব ভালো করেই জানি। রাত কেবল বাঁকা হেসে ওঠে। তা দেখে রূপন ভুরু কুঁচকে নেয়। রূপন রাজের কলার চেপে ধরে চেঁচিয়ে উঠল, তোকে আর তোর পরিবারকে এখানে পুঁতে দিব। রাস্তার মুখে রূপনের কানের কাছে এনে ফিসফিস করে বলল, আমি চাইলে তোকে এখানে 11 হাত মাটিতে পুঁতে ফেলতে পারি বেটা, কিন্তু আমি তা করব না। তোকে শেষ করতে তোর আরেক বাপ আসছে। তুই শুধু তোর পতনের জন্য অত দূর দূরান্ত থেকে এসেছিস, তা তোর মনের আশাটা তো পূরণ করতে হবে, তাই না? রাজ রূপনকে ভালো মতোই বুঝতে পারছে কার কথা বলছে রাজ, তাই ধীরে ধীরে সে রাজের গলা ছেড়ে দিল। এরপর আঙুল তুলে হিসিস করে বলল, ওই মাদারকে আমি 12 হাত মাটিতে পুঁতে দিব। 170টা মেয়ে তুলে নিয়ে গেছে ওকে। তো কথা শেষ করার আগে পেছন থেকে প্রেম বলে ওঠে, এখনো অনেক কিছু বাকি আছে। সবার আগে তোকে দেহ থেকে মাথা আলাদা করব, তারপর তো সবকিছু মাটির সঙ্গে মিশে দেব একদম। সবাই তাকায় দরজার দিকে, শুধু রাজ রূপনের দিকে তাকিয়ে বাঁকা হাসলো, ফিসফিস করলো, দেখ তোর আরেক বাপ। প্রেমকে দেখে সবাই ভুরু কুঁচকে নিল, শুধু মেহেরিন, মেহবুবা, মেহের অবাক হলো না, একসাথেই বলল, প্রেম ভাই। শুধু মেহেরিনের দিকে তাকিয়ে হেসে মাথা নেড়ে বলল, হাই মেহু। মেহেরিন বাঁকা হেসে উঠল। রূপন রাজকে ঘুষি মারতে চাইছিল, কিন্তু তার আগে প্রেম এগিয়ে এসে হাত ধরে ফেলে। মুচকি এসে চুচু জাতীয় শব্দ করে, এত সোজা না। প্রেম ইশারা দিতেই
যারা এতক্ষণ মেহেরিনের ওপর বন্দুক তাক করে রেখেছিল তারা সঙ্গে সঙ্গে রূপনকে দিকে গান পয়েন্ট করলো। প্রেম রূপনের দিকে রূপনকে ছেড়ে এগিয়ে গিয়ে দক্ষিণের জানালা খুলে দিল। সাথে সাথে শৈত্য বাতাসের হাওয়া ঘরে ঢুকতে লাগলো। প্রেম হেসে বলল, কিরে রূপন, তোর কলিজা কয় কেজি রে? এমন কথা শুনে মেহেরিন খিলখিল করে হাসলো। প্রেম মাথা নাড়ে রাজের দিকে তাকায়। রাজও বাঁকা হাসে। বিনিময়ে প্রেম বাঁকা হাসলো। রাগে ফেটে পড়ল রূপন। প্রেমের দিকে তেড়ে আসতে চাইল, কিন্তু প্রেম তা ঠেকে একটি থাপ্পড় দিল। চোখের ইশারাতে কয়েকজন এগিয়ে এলো রূপনের দিকে। বাঁকা হাসে। এদিকে মেহেরিন সামনে এগিয়ে এলো। মেঘ একটা বক্স দিল। মেহেরিন সেটা খুলতে যাবে এমন সময় কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। সবাই বাঁকা হাসলো। আরেক শিকারও চলে এসেছে। একটা নারী দরজার সামনে এসে গুনগুন করতে করতে ঘরে ঢুকলো, কিন্তু আলো নিভে থাকায় দরজায় বিরক্ত হলো। উফ, রূপনও না অন্ধকার করে রেখেছে কেন, ঘরটা আজব বলে লাইট অন করলো। লাইট অন করা মাত্রই সবাই একসাথে বলে উঠলো, সারপ্রাইজ। এতজনের কথা শুনে নারীটা সবার দিকে তাকায়। ভূত দেখার মতো চমকে গেছে। বিপদ বুঝে উল্টো দিকে ঘুরে পালাতে চায়, কিন্তু সে সময় লামিয়ে গিয়ে ধরে ফেলে। হেসে বলে, হে জেসি, হাউ আর ইউ? ইউ নো, আমরা তোমায় কতটা মিস করছিলাম। জেসি সবার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে নেয়। আজকে শেষ। মেহেরিন হাততালি দিয়ে বলে ওঠে, এবার জমে মজা। হে জেসি। জেসি ঘাবড়ে যায় মেহেরিনের কথায়। মেহেরিন মেহেরের দিকে তাকিয়ে বলে, জানিস আমার চুল ধরে টেনেছিল এই জেসি। সাথে সাথে মেহবুবা জেসির চুল টেনে ধরে। চিন্তা নেই, এই কাজটা আমি করব। এদিকে বেচারি জেসি একদিকে যেমন জমের কাছে ধরা পড়েছে, অন্যদিকে আবার এমন আক্রমণ, সে বুঝে উঠতে পারছে না কি করবে। এদিকে মেহবুবা, অন্যদিকে লাবিব। জেসির ওপর না পেয়ে যেন মেহবুবার চুল ছিঁড়বে। ওদিকে মেহবুবার অগ্নি চোখে দেখে লাবিবের দিকে পড়লো। লাবিবের হাত থেমে গেছে। সে ঢোক গিলে বলল, সরি, আমি তুমি ছাড়া আর কারো চুল স্পর্শ করতে পারি না। লাবিব এখন কাদু কাদু করে বলে, এই ডাইনি তো তোমার সুন্দর চুল ধরতে চাইছিল, তাই আমি সহ্য করতে পারিনি। মেহবুবা তা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল। লাবিব 32 পাটি বের করে বলে, তাহলে তো খুবই ভালো হয়, আমি আর ধরছি না। মেহবুবা আর লাবিব যখন কথায় ব্যস্ত আর বাকিরা শুধু দেখছে, তখনই সুযোগ বুঝে জেসি আস্তে করে এগিয়ে যায়। প্রেমের কাছে থাকা মাহিনকে নিয়ে দৌড়ে যায় জানালার কাছে। কেউ কিছু বুঝে ওঠার আগে ঘটে যায় ঘটনা। সবাই আতকে ওঠে। মেহেরিন চিৎকার করে বলে, খুব খারাপ হয়ে যাবে জেসি, আমার বাচ্চাকে আমার কাছে দাও, তাহলে তোমার শাস্তি একটু কম হতে পারে। জেসি হাসে, আমি জানি আমি এমনিও মরবো, অমনিও মরবো, তাহলে তোর বাচ্চাকে তোদের ভেতরটা জ্বলিয়ে পড়ে শেষ করব। অন্তত নিজের মনে সান্ত্বনা দিতে পারবো, তোদের থেকে কিছু হলেও কেড়ে নিতে পেরেছি। মাহিনকে জানালা দিয়ে ছুঁড়ে মারে। এতক্ষণে মেহের এসে পৌঁছেছিল জেসির কাছে, কিন্তু আটকাতে পারেনি জেসিকে। একটুর জন্য পারলো না মেহের মাহিনকে নিতে। সবাই একসাথে চিৎকার করে উঠল। ওইদিকে দুজন লাফ দিয়ে জানালার দিকে নেমে গেল। রাজ আর প্রেম, ওরা দুজনেই বাজ পাখির মতো নজর রাখছিল জেসির দিকে। প্রতিটা ধাপে হয়তো আগে বুঝেছিল এমনটাই হবে, তাই হয়তো মাহিনকে ছুঁড়ে মারতে ওরা দুজন লাফ দেয়। মেহেরিন এক চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ে। প্রেমা দৌড়ে এসে মেহেরিনকে ধরে। বাকিরা দৌড়ে জানালার কাছে যায়। মেহের কষিয়ে দুটো থাপ্পড় দেয় জেসির গালে। রাজের বুকে মাহিন। রাজ তাকে আগলে নিয়েছে। প্রেম দুজনকে দুহাতে আগলে রেখেছে। অপর পাশে দেখা যাচ্ছে সবাই তিনজন সুস্থিতভাবে নিঃশ্বাস ছাড়লো। লাবিব ধপ করে বসে পড়লো। মেহেরিন আহাজারি করছে। সবাই এতটাই শক্ট যে ওরা ঠিক আছে এইটাও কেউ মেহেরিনকে বলতে পারছে না। মেহের আর মেহবুবা নিজেই খেয়াল মেটাতে জেসির ওপর। মিনিট 3 মধ্যে সে হাজির হলো রাজ আর প্রেম। রাজের কোলে মাহিনকে নিয়ে সন্তানকে সুস্থভাবে দেখে অজস্র চুমু খেলো সন্তানের মুখে মেহেরিন। মাহিন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে নয়নময়ী মায়ের দিকে। প্রেম মাথা নেড়ে বলে, হ্যাঁ, মাহিন যেহেতু ওদের হাতে ছিল তাই আমি একটু রিস্ক নিতে চাইনি, তাই আগে থেকেই সব সেফটি রেখে দিয়েছিলাম। রাজ এগিয়ে যায় জেসির কাছে, ঠাস করে একটা থাপ্পড় মারে। তোকে এখন পুঁতে দিব, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস কিভাবে হয় আমার সন্তানের ক্ষতি করতে চাওয়ার? জেসি এতক্ষণ সবার সমস্ত কথা শুনছিল। মনে মনে একটা ছক কষে নিল। হঠাৎ করে সে বসলো এক দুঃসাহসী কাজ করে। রাজকে
ধাক্কা দিয়ে কেউ একজনকে কিছু বুঝে ওঠার আগে জানালা দিয়ে লাফ দিল। নিচ ফ্লোরে থাকায় কোনো ক্ষতি হয়নি। সোজা উঠে গাড়িতে চেপে বসলো, চলে গেল। তা দেখে বাকিরা হেসে ফেলল। মেহেরিন প্রেমের দিকে তাকালো। প্রেমা হেসে মাহিনকে কোলে নিল। মেহেরিন, মেহবুবা, মেহের তিনজনই একসাথে এক ঝাঁপে নেমে গেল জানালা দিয়ে। তাকিয়ে থাকলো সকলে। প্রেম হেসে বলে মেহু। তিনজনই ওপরে তাকালো। প্রেমা 3টা চাবি ছুঁড়ে দিল। 3 বোন 3 চাবি নিয়ে সেলুট করে বেরিয়ে গেল। পেছনে দাঁড়িয়ে আছে লাবি। ভাবিমণি, তুমি মুরগি নিয়ে আসো, আমি মশলা রেডি করছি। জঙ্গলের পথ ধরে মেন রাস্তা উঠতেই হঠাৎ একটি গাড়ি এসে ধাক্কা দিল জেসির গাড়িকে। জেসি তাকাতেই বাম পাশ থেকে মেহের, ডান পাশে ঘুরে তাকাতে দেখে মেহেরিন। অন্যদিকে দাঁড়িয়ে আছে মেহবুবা। ভয়ে জেসি পাগলের মতো দৌড়াতে থাকে। তখন 3টা গাড়ি একই সাথে এসে পড়ে। জেসি কিছু বোঝে ওঠার আগে 3টা গাড়ি চারপাশে গোল গোল করে ঘুরতে থাকে। জেসি বুঝতে পারে তার আর পালানোর রাস্তা নেই। এতবার গাড়ি চাপা, এরপর সবাই মিলে তাকে চাপা দিতে শুরু করলো। এতবার গাড়ি চাপা দেওয়ার ফলে জেসির শরীরটা সড়কের সাথে মিশে গেছে। মাটিতে রক্তে ভেসে যাচ্ছে তার শরীরের রক্তগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে রাস্তায়। যা দেখে বোঝার উপায় নেই যে কোনো মানুষ নাকি পশু। মেহবুবা কাজ নামিয়ে একডালা থুতু ফেলে দেয়। ক্রমশ দাঁতে দাঁত চেপে বলল, আমার পরিবার আমার সন্তানের দিকে চোখ দিলে তার পরিণতি এমনই হবে। তোর কাফন ছাড়া এক টুকরো মাংস কেউ খুঁজে পাবে না। বাকিদেরটাও পাবে না। কথাটা শেষ করে মেহবুবা কাজ তুলে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে অগ্নিকণা প্রবেশ করলো সেই বাংলোর ভেতরে। বিশাল ঘর। মেহেরিন ঢুকতে হাসলো সবাই। প্রেমা পলক তাকিয়ে আছে মেহেরিন মায়াবী মুখশ্রীর দিকে। বাঘিনীরা হাসি মুখে ফিরে এসেছে, মানে শিকার খাঁচায়। মেহের বাঁকা হাসলো। মেহেরিন কিছু বলতে যাবে, তার আগে মেহবুবা বলে উঠল, ছি ভাইয়া, আমাদের শিকার এত নিকৃষ্ট কিছু করে হতে পারে? ও তো একটা ইঁদুর ছিল। বাঁকা হাসে রাজ। এদিকে মেহবুবা রেহেন কথা শুনে লাবিবের অবস্থা খারাপ। সে নিজের মানুষকে মেরে কেটে শুকাতে দিতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তার হবুবার কেন চুল ধরেছে এই নিয়ে সে কেমন না দরজালগিরি করলো একটু আগে। লাবিব তোতলাতে জিজ্ঞেস করলো, কি করেছো? মেহবুবা খুব ভারী খুশি লাবিবের প্রশ্নে। বাকিরা লাবিবের অবস্থা দেখে হেসে উঠল। হৃদ এগিয়ে গিয়ে স্নেহ ও ভালোবাসার সাথে মেহেরের ঘাম মুছিয়ে দিতে লাগলো। ওদিকে মেহবুবা লাফাতে লাবিবের কাছে সে দাঁত কেলাতে বলল, কি হয়েছে জানো? লাবিব ভয়ে ভয়ে দুদিকে মাথা নাড়ে। মেহবুবা খানিক বিরক্ত হয়, তেমন পাত্তা দেয় না। মনটা আনন্দে বলতে শুরু করলো, কিভাবে জেসিকে গাড়ি নিচে চাপা দিয়ে পিষে ফেলেছি। তা শুনে সবাই আটকে ওঠে। পানি খাবো, লাবিব বলে উঠল। লাবিবের এমন কাণ্ড দেখে সবাই যেন আবার হাসাহাসি শুরু করলো। মেঘ এগিয়ে গিয়ে পানি এনে দিল। পানি খেয়ে ধোয়া মেরে বসে রইল লাবিব। এদিকে লামিয়ার মুখ ওইসব শুনে আরস এসে লাবিবের পাশে বসলো। ভাই, আমি বাড়ি যাব। লাবিব বসার চোখে তাকায় তার দিকে। সবাই এখন রূপমকে মাঝখানে রেখে গোল হয়ে বসলো। মেহেরিন বাঁকা হাসে এক হাতে বাড়িয়ে বলল, আমার বক্সটার সাথে। লামিয়া বক্সটা দিল। মেহেরিন বক্সটা থেকে ফ্লোরে খুললো। একটা অস্ত্র নিল। সেখান থেকে বক্সটা রাজ উপহার দিয়েছিল তাকে। মেহেরিন একটু ভাবুক হয়ে বলল, সবার আগে তোর চোখটা উফরানো যাক। না, খলিজা বের করা যায়। না, জিহ্বা। সবাই হইচে উঠে গেল। বেচারা রূপনের জীবনে যা যা অবস্থা ছিল সব ভুলে শুকিয়ে যেতে লাগলো মুখটা। এমনিতেই প্রেম রাজ লাবিব হৃদের মার খেয়ে তার অবস্থা আধমরা। তার উপর মেহেরিন যা শুরু করেছে তা দেখে রূপন আরো কাচুমুচু হয়ে গেল। রাজের কথায় লাবিব একটু ঠিক তখনই কিভাবে কি করা যায় বলতো। ঠিক তখনই নজর গেল প্রেমের ফোনের দিকে। রাজ চট করে বলল, চল টিকটক করি। লামিয়া হেসে শুরু করলো। রাজের কথায় লামিয়া নিচে টাস্কি খাওয়ার মুডে চলে গেছে। ওয়েট, গান আমি বাজিয়ে দিব। দৌড়ে গিয়ে টিভি অন করে ফুল সাউন্ডে গান ছেড়ে দিল। বেজে উঠলো হিন্দি গান, ইউ লুক লাইক এ। গান বাজার সঙ্গে সঙ্গে সবাই উঠে দাঁড়ালো। মেহেরিনও উঠে দাঁড়ালো। রূপমের অবস্থা ভীষণ শোচনীয়। তা দেখে মেহেরিন বাঁকা হাসে, তাতে দাঁত চেপে বলে, কষ্ট হচ্ছে খুব, তাই না? আমাদেরও হয়েছে। কুকুরের বাচ্চা, তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলিস। একটি মায়ের কাছ থেকে সন্তান কেড়ে নিতে চেয়েছিলিস। তুই কোন পর্যায়ে জানোয়ার একবার ভেবে দেখ।
একবার মনেও হলো না নিজের পরিণতির কথা। রূপন শুধু চেয়ে থাকে, কিছু বলতে পারে না। বলবেই বা কেমনে? সে তো কোনো পথই রাখেনি, সকল পথ এখন বন্ধ। হঠাৎ মেহেরিন একটা প্লাস তুলে নিল। তার সাহায্যে রূপনের জিব্বার কিছুটা অংশ ধরলো, একটা ছুরি দিয়ে সেটা কেটে ফেললো এক টানে। জিব্বা হাতে নিয়ে বাঁকা হাসি সে। তুই আমার সন্তানকে নিয়ে খেলতে চেয়েছিলি, দেখ এখন আমরা তোর জীবন নিয়ে খেলবো। ওইদিকে গান চলছে, একটার পর একটা। মেহেরিন তার কাছে ব্যস্ত। হঠাৎ মেহেরিন উঠে দাঁড়ালো, পেছন থেকে সবার দিকে তাকিয়ে নিল। একবার আচমকা ঘুরে দাঁড়িয়ে আবার ছুরি বের করে রূপনের দু চোখ বের করার জন্য। বেশ কয়েকবার এমন করার পরেও যখন মন ভরল না, তখন আঙুল ঢুকিয়ে দিল সে। টেনে বের করে আনলো দুটো চোখ। মেহেরিন এগিয়ে এসে মরিচের ঢাকনা খুলে খানিকটা গুঁড়ো ঢুকিয়ে দিল রূপনের ফাঁকা চোখের গর্তে। গরু জবাই করলে যেমন ছটফট করে, রূপন ঠিক তেমনভাবে ছটফট করতে লাগলো। মেহেরিন তাকালো সবার দিকে। সবার সাথে সাথে রাকিব চেয়ার শুদ্ধ রূপনকে উঠিয়ে বসালো। কৃতজ্ঞতার হাসি দিল মেহেরিন। বিনিময়ের সহিত রাকিবের বুকে হাত রেখে মাথা নিচু করে মুচকি হাসলো। 32 পাটি বের করে বলল, পরের কাজ আমরাই করব, প্লিজ। ওদের কাণ্ড দেখে সবাই হেসে ফেলে, শুধু লাবিব আর আরশ একে অপরের দিকে অসহায়ের মতো তাকায়। পছন্দের খেলনার মতোই যেন পেয়েছে তারা। মেতে উঠেছে 3 বোন। দৃশ্য দেখে প্রেম হেসে উঠল। এত ছোট কলিজা, ছ্যা, লাবিব কেন এত ভয় পাবে? রাজের কথা কেড়ে নিয়ে গম্ভীর গলায় বলল, এইটুকু কলিজা এত সাহস রাখতো, ভাবতে লজ্জা লাগে। হৃদ হতাশ, সে যেন কিছুই বলতে পারছে না। এমন সময় জীবন এসে বলল, ভাবি কলিজাখানা দাও, মামনি আমানতটা ফ্রেশ অবস্থায় নিয়ে যাওয়া লাগবে। মেহের হেসে কলিজাটা দিল। জীবন সেটা নিয়ে যত্ন সহকারে একটি বক্সে ভরে নিল। রূপনের মাথাখানা চিটকে গিয়ে পড়ল ফ্লোরে। দৃশ্যটা দেখে মেহেরিন হেসে উঠল। বক্স থেকে একটা হাতুড়ি বের করলো, এগিয়ে গেল মাথার দিকে। ফ্লোরে বসে হাতুড়ি চালাতে শুরু করলো রূপনের মাথায়। কাজ শেষ হতেই মেহেরিন তৃপ্তির হাসি দিল। মেঘ, এটাকে কোনো কুমিরের ফিসাগারে ফেলে আসবা। ভুক্তভোগী কুমিরগুলো একবেলা খাবার হবে তাও। এরপর সবাই গোসল করে জামা পাল্টে নিল। সবার শরীরে রক্ত লেগে গেছে। সময় আর স্রোত কারোর জন্য থেমে থাকে না, তেমনি থেমে থাকেনি মেহেরিনদের সময়ও। সেদিনের পর দেখতে দেখতে কেটে গেছে 12 বছর, আর সেই সাথে বদলে গেছে সবার জীবন। সবাই এগিয়ে গিয়েছে বদলের সময়ে, কিন্তু এত সময় পেরিয়ে যাওয়ার পরেও বদলায়নি কারো প্রতি কারো ভালোবাসা, বদলায়নি বন্ধুত্ব। 12 বছর পরও সবার সাথে আগের মতোই আছে সবাই। এখন তারা সবাই একসাথে থাকে এক বিশাল রাজমহলে, যার নাম রাখা হয়েছে মেহেরিনের স্বপ্ন রং। আর সেই নামের মধ্যেই লুকিয়ে আছে মেহেরিনের স্বপ্নের ছোঁয়া। কিছু বছর আগে মেহেরিন একদিন স্বপ্নে দেখেছিল তারা সবাই আলাদা হয়ে যাচ্ছে। সেই স্বপ্নে কথা রাজকে বলতেই সে খুব কাঁদছিল। আর ঠিক তখনই তার কিছুদিন পর থেকে মেহেরিন আরেকটি স্বপ্ন দেখে, সেখানে তারা সবাই একসাথে এক বিশাল রাজমহলে থাকছে। আবেগপ্লুত হয়ে রাজকে স্বপ্নের ব্যাখ্যা বলতে চায় মেহেরিন। তার ঠিক 5 মাসের পরেই তারা সবাই চলে আসে সেই মহলে। বিশাল জায়গা জুড়ে তৈরি করা হয়েছে সেটি। চারপাশে নানান গাছগাছালি, বাগান, পুকুর নিখুঁতভাবে সাজিয়েছে রাজ শিকদার। তার মেহেরিনের মন মতো। এখন সবাই পুরো পরিবার নিয়ে একসাথে থাকে। যদিও বড়টা সবসময় থাকে না, মাঝে মাঝে তারা চলে যায় তার আগের নেড়ে। তবে রাজ, মেহেরিন, হৃদ, মেহের, রাকিব, রাহি, জীবন, আরফা, লামিয়া, আরশ, শিহাব, মেঘা, মাহির আর তাদের বউ মিম, সবাই তাদের সন্তানকে নিয়ে এই মহলেই থাকে। হাসি, আনন্দ আর খুশিতে তাদের দিন কাটছে। সাথে আছে আরও 10-12 জন কাজের লোক। মজার ব্যাপার হলো এখন সব নারীগণ শাড়ি পরে, সবার শাড়ির আঁচলে গুজা আছে চাবি। সারাদিন বাচ্চাদের ছোটাছুটি, মাতৃত্বের আনন্দে ডুবে থাকে পুরো মহল। সময়ের স্রোতে ভেসে যাচ্ছে তাদের জীবন। এখন তারা সবাই নিজেদের মতো সুখী। পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে কারো ইচ্ছে নেই। কেউ পূর্ণতা পেয়েছে, কেউ পায়নি, তবুও সবাই মোটামুটি খুশিতেই আছে। সেদিনের পর থেকে আর কখনো কোনো শত্রু দেখা মেলেনি। সব চারদিকে কেমন মাকড়সার জালের মতো সুরক্ষা দিচ্ছে রাজ। সবাই আড়াল থেকে আরেকজনকে। গধূলি বিকেলে বাগানের মহলে শুয়ে আছে প্রেম আর মাহিম প্রেমের বুকে শুয়ে আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, তুমি আম্মুকে এখনো ভালোবাসো পাপ্পাই? প্রেম হেসে মাহিমের গালে
চুমু খেয়ে চুলে হাত বুলাতে বুলাতে উত্তর দেয়, ভালোবাসি কিনা বলতে পারলাম না, তবে তার জন্য আমার মনে একসম মায়া, যা আমি চাইলেও এই জীবনে কাটাতে পারবো না। মায়া হলো কঙ্কালের মতো, একবার লেগে গেলে তা মোছা যায়, কলঙ্কের মতো একবার লেগে গেলে তা মোছা যায় না। যতদিন বেঁচে থাকবো ততদিন মায়া নামক কলঙ্কর দাগটা আমার মধ্যে বেঁচে থাকবে। পাশ থেকে মাহিন বলে ওঠে, আম্মু জানে না তুমি তাকে ভালোবাসতা? প্রেম হেসে মাথা নাড়ে, না। তা দেখে দুই ভাই একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ভাবে। তারা দুইজন বাদে কেউ জানে না ওদের দুইজনকে এমন ভাবে চেয়ে থাকতে দেখে প্রেম হেসে ফেলে। মাহিন ও মাহিম একে একে বলে ওঠে, আমরা তোমার মতো বোকামি করব না পাপ্পাই, আমরা আগেই বলে দিব, যদি সোজা কথায় কাজ না হয় কিডন্যাপ করে ফেলবো। প্রেম উঠে বসে, দুহাতে মাহিন আর মাহিমকে জড়িয়ে ধরে। আসল কথা হচ্ছে, আল্লাহ আপনাদের আম্মুকে আমার জন্য বানায় নাই পাপ্পাই, তাই আমি তাকে পাইনি। তার থেকে বড় কথা, মেহুরাজকে অনেক ভালোবাসে। রাজ হয়তো আমার থেকেও বেশি আগলে রাখে মেহুকে। আমি হয়তো তাও বেঁচে আছি, রাজ মেহুকে না পেলে মরে যেত। মাহিম বলে উঠল, তুমি আম্মুকে অতীত ভেবে এইটুকু বলতেই প্রেম হেসে বলে, আমি কখনো তাকে অতীত বা অতীতের সময় ভাবি না। শখের বয়সে যারা মনে ধরলো তাকে কপালে ধরলো না রে বাপ, সে নিয়ে আমার কোনো দুঃখ নেই। তুই আছিস তো, এতেই হবে। কি তোরা থাকবি না? মাহিম এবং মাহিন একসাথে বলে উঠল, ইনশাল্লাহ সব সময় থাকবো। ওরা আরও নানান গল্পে মেতে উঠল। রাত 10টা। মেহেরিন জানালার পাশে দাঁড়িয়ে আছে, চোখ তার আকাশ পানে। সম্ভবত আজ পূর্ণিমা, আকাশ জুড়ে তারার মেলা, মাঝখানে থালার মতো একটি রূপালী চাঁদ। রাজ ঘরে ঢুকে মেহেরিনকে জানালার পাশে দেখল। আজ এত দেরি হলো যে? উত্তরে রাজ কিছু বলল না। আজ অনেক জ্যাম ছিল, এটুকু একটু বলল। রাজ ঘামে ভেজা মুখটা দেখে মেহেরিনের মায়া হলো। রাজ হাসে। রাজ এসে মেহেরিনের পাশে দাঁড়ায়। কিছুক্ষণ নীরব থাকার পর মেহেরিন বলে উঠল, আপনাকে অনেক ধন্যবাদ কবি সাহেব, আমার জীবনে আসার জন্য। ধন্যবাদ আমার বাচ্চার বাবা হওয়ার জন্য, আমার সাদাহীন রংবিহীন স্বপ্নগুলোকে রঙিন করে তোলার জন্য। রাজ হেসে বলল, আমি না এলে অন্য কেউ আসতো, যে তোমাকে হয়তো আরও বেশি ভালোবাসতো, আমার থেকেও বেশি। রাজের কথায় মেহেরিন রাজের চোখে চোখ রাখে, দৃঢ় কণ্ঠে বলল, আপনি ব্যতীত অন্য কারো ভালোবাসা আমার প্রয়োজন নেই কবি সাহেব। আপনি যদি আমাকে এক চিমটি ভালোবাসেন তবে আমি তাতেই সাগর সম ভালোবাসা খুঁজে পাই। মেহেরিন চোখ ভিজে এলো, কিন্তু গলায় দৃঢ়তা। কবি সাহেব, এক জীবনে আপনি আমায় এত ভালোবাসা দিয়েছেন যা হয়তো কোনো স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না। আর কখনো এমন কথা বলবেন না। মেহেরিন শিকদারের ভালোবাসার অধিকার শুধুমাত্র তার স্বামী রাজ শিকদারের, তার ব্যতীত অন্য কারণও। রাজের তৃপ্তির হাসি হেসে মেহেরিনকে জড়িয়ে ধরল। মোহনীয় কণ্ঠে ফিসফিস করে বলল, জীবনে অনেক পথ পেরিয়ে এসেছি, বুঝতে পেরেছি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তুমি। তুমি আমার স্ত্রী নও, তুমি আমার স্বপ্নের পূর্ণতা, আমার বেঁচে থাকার সবচেয়ে বড় দৃঢ়তা। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তুমি আমার জীবন সঙ্গী, আমার প্রতিটা স্বপ্নের রং। তোমার চোখে আমি খুঁজে পাই স্বপ্নের মায়াবী ছায়া। তুমি যদি না থাকতে আমার জীবন হতে এক অসম্পূর্ণ অধ্যায়, যেখানে খালি কাগজ, সেখানে কোনো গল্প লেখা নেই। তুমি আছো বলেই আমি গল্প লিখতে শিখেছি স্বপ্ন নিয়ে। আমি গর্বিত তোমাকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে পেয়ে। কথা শেষ করতেই রাজ মেহেরিনের দিকে তাকালো। মেহেরিনের চোখ চিকচিক করছে। রাজ পকেট থেকে রজনীগন্ধার মালা বের করে আর তা খুব যত্নে মেহেরিনের খোপায় পরিয়ে দেয়। মেহেরিন মিষ্টি এসে উঠল। ঠিক তখনই রাজ গান ধরল, পূর্ণিমা সন্ধ্যায় রজনীগন্ধায় রূপসাগরে পরের পানে উদাসী মন ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়। গান পর্যন্তই শেষ। মেহেরিনের স্বপ্নরং গল্পের নিচে হচ্ছে লেখিকার নোটস। কিছু কিছু কথা অজানা রয়ে গেল, যেগুলো সিজন 2তে জানতে পারবেন। জীবনে হয়তো আরও অনেক গল্প উপন্যাস লিখব, কিন্তু মেহেরিনের স্বপ্নরঙের মতো অনুভূতি কাজ করবে না। জীবনে প্রথম সবকিছু অনুভূতির একটু অন্যরকম থাকে। আমার পাঠক মহলে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আর ধন্যবাদ সহকারে উপন্যাসটি পড়ার জন্য। উপন্যাসটি আপনাদের কেমন লেগেছে মতামত জানাবেন।